হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের ফারাবি স্টোরি ইউটিউব চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভার্সিটির আজ প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা শেষ করে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। রুম থেকে বের হওয়ার আগে অবশ্য একবার আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। ঢিলাঢোলা জামা, মাথায় তেল আর চোখে মোটা ফ্রেমের চশমা, দেখতে পুরাই বলদ। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি নতুন ভার্সিটি কেমন হবে। বেশি চিন্তা করা ভালো না। হাঁটতে হাঁটতে চলে এলাম ভার্সিটির এরিয়া। ভার্সিটিতে ঢোকার পথে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপরের বোর্ডে একবার তাকিয়ে হাঁটতে থাকে অর্ক, উর্ফে মেন্টাল তন্ময়। ভার্সিটিতে ঢুকতে দেখতে পেলাম অনেক ছেলেমেয়ে, আর সকলেই রং বেরঙের পোশাক পরেছে। তাদের সাথে অর্কের কোনো মিল নাই। ছেলেমেয়ে আমাকে দেখে একটু দূরে দূরে থাকছে। গায়ের পোশাক সবার মতো না, কেমন ময়লা ময়লা, হাতে ছেঁড়া ঘড়ি। ধীরে ধীরে হাঁটছি ক্লাসের দিকে। এমন সময় খেয়াল গেল গাছের নিচে কিছু ছেলের দিকে। ছেলেগুলো ব্রাউন সুগার, হিরোইন বিক্রি করছে, সেটাও ভার্সিটিতে প্রকাশ্যে। ও সরি, এখনও গল্পের চরিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। তো আমি অর্ক আহমেদ তন্ময়, আন্ডারওয়ার্ল্ডের জোকার। সকলে মেন্টাল তন্ময় নামে চিনে। এদেশের প্রতিটা প্রশাসন বিভাগ থেকে শুরু করে এদেশের সরকার অবধি আমাকে চিনে। বলবেন কি করে? সেটা সময় হলেই জানতে পারবেন। বাবা মা নাই, অনেকগুলো খুনের কেস খেয়ে আছি। যদিও কোনো নির্দোষ মানুষকে খুন করি নাই। যাদের মারছি সকলেই খুনিই ছিল। এখন আর পাকাবো না, সোজা গল্পে ফিরব। অর্ক হাঁটছে, জানে কোথায় ফার্স্ট ইয়ারের ক্লাস। তো একটা ছেলেকে ডাক দিয়ে প্রশ্ন করল, অর্ক, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফার্স্ট ইয়ারের ক্লাস খুঁজতেছি, আপনি একটু বলে দিবেন ক্লাসটা কোন দিকে? ছেলে, সোজা গিয়ে ডান দিকের প্রথম রুমটা ফার্স্ট ইয়ারের। অর্ক, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কথাটা বলে অর্ক সোজা হাঁটতে থাকে। ছেলেটার কথা মতো ক্লাসে গিয়ে দেখে ক্লাস পুরাই ফাঁকা। ক্লাসে ঢুকতে অর্কের ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইল বের করে তাকিয়ে দেখে ফারহানের কল। আশেপাশে তাকিয়ে কলটা রিসিভ করল। ফারহান, তন্ময়? অর্ক, বল। ফারহান, আজ রাতে পুরান গোডাউনে অস্ত্রের চালান আইব, ঠিক রাত 12টার পর। অর্ক, খবর কি পাক্কা? ফারহান, পাক্কা খবর। অর্ক, মাল তুলে গোডাউনের নিচের তলায় রাখ। আর হ্যাঁ, আমি শহরের বাইরে আইছি, এখানে একটা কাজ আছে, প্রয়োজন হলে জানাবো, তার আগে ফোন দিস না। ফোনটা কেটে দিলাম। কেটে লাস্ট বেঞ্চে বসে রইলাম। সময় যেতে থাকলো। সময়ের সাথে সাথে ক্লাসে ছেলেমেয়ে চলে আসলো। সকল ছেলেমেয়েরা অর্ককে দেখে দূরে দূরে সরে গিয়ে বসে। কিছুক্ষণ পর একদল মেয়ে চলে আসলো ক্লাসে। ক্লাসে ঢুকতেই অর্কের দিকে তাকাইয়া নিজেদের ভিতর ফিসফিস করতে থাকলো। একটা সময় স্যারও চলে এলো। স্যার ক্লাসে ঢুকতেই সকলের মতো সবার আগে অর্কের দিকে নজর গেল। স্যার, এই ছেলে দাঁড়াও, অর্ককে লক্ষ্য করে। অর্ক, জি স্যার বলুন। স্যার, তোমার নাম কি, কোথা থেকে এসেছ? অর্ক, আমি অর্ক আহমেদ, খুলনার ছোট্ট একটা গ্রাম থেকে এসেছি। স্যার, তোমার পোশাক আশাক নোংলা অবস্থায় কেন? পরের বার ভালো পোশাক পরিধান করে ভার্সিটিতে আসবা, বসো। অর্ক, ওকে স্যার। স্যার, তো আজকের পড়ানোর বিষয়টি ছিল? তিশা, স্যার পড়ব পরে, গ্রামে গাওয়া পোলা আমাগোর সাথে পড়লে আমরা ক্লাস করব না। অর্কের দিকে তাকিয়ে, স্যার, তিশা এটা কেমন? একজনের জন্য ক্লাস বাদ দেওয়া ঠিক না। তিশা আর কিছু না বলে বসে পড়ল। তন্ময় একবার তিশার দিকে তাকিয়ে মুচকি হেসে চুপ করে রইল। স্যার ক্লাস করছে। ক্লাস শেষ হতে সকলে বেরিয়ে গেল। সব শেষে অর্ক বের হলো। অর্ক জানে না কার থেকে রক্তের হোলি শুরু করবে, তবে এখনই করাটা ঠিক হবে বলে মনে করছে না অর্ক। চুপচাপ মাথা নিচু করে হাঁটছে অর্ক। এমন সময় তিশা নামক মেয়েটা আর কয়েকটা ছেলে এগিয়ে এলো। তিশা, ওই খাড়া। অর্ক, জি বলুন। তিশা, তোকে কাল থেকে যেন ভার্সিটিতে না দেখি, তোরে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে, রাগে গজগজ করতে করতে। তিশার কথায় অর্ক মুচকি হাসছে। আকাশ, আব্বে সালা, তিশা কি বলছে শুনিস নাই? কলার ধরে। অর্ক, যেই শুনেছি। আকাশ,
তাহলে কাল থেকে তোরে যেন ভার্সিটিতে না দেখি, নাইলে ভার্সিটিতে তোকে পুঁতে ফেলবো। তিশা, তোদের মতো ফকিন্নির পোলাদের ঢাকা ভার্সিটিতে পড়ার কোনো অধিকার নাই। আঙুল নাচিয়ে তিশার প্রতিটা কথায় অর্ক মুচকি হাসছে। এটা দেখে তিশার রাগ আরও দ্বিগুণ হচ্ছে। ঠাসসাস একটা চর বসিয়ে দিল অর্কের গালে। চরটা অর্কের গালে পড়তেই অর্ক মাটিতে পড়ে গেল। তারপরে আকাশ, সোহান, তৌসিফ মারতে থাকলো। তিনজনে মিলে লাথি মারছে। অর্ক মাটিতে পড়ে পড়ে মার খাচ্ছে। ভার্সিটির অধিকাংশ ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখছে। কিছুক্ষণ পর তিশা বলে উঠল, তিশা, এবার থাম, চল তোরা। আর হ্যাঁ শোন, তোকে যেন ভার্সিটিতে না দেখি, মাইন্ডেড। তিশা আর বাকিগুলো হাঁটতে হাঁটতে চলে গেল। মাটি থেকে উঠে কাপড় থেকে ধুলোগুলো ঝাড়তে থাকলো অর্ক। পাশে তাকিয়ে দেখি ব্যাগে অনেক ধুলো জমে আছে। ব্যাগটা তুলে ধুলো ছেড়ে দিলাম। ঠোঁটে হাত দিতে বুঝতে পারছি ঠোঁট কেটে রক্ত পড়ছে। ব্যাগ উঠিয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির গাছতলায় এসে বসে আছি। এমন সময় কারো আওয়াজ কানে গেল। 1 নম্বর ছেলে, ভাই হিরোইন কই নিয়ে যাব? 2 নম্বর ছেলে, সোজা আমাকে পুরান বাড়ির গোডাউনে নিয়ে যা। ওখানে গেলে সামির চাচা একটা প্যাকেট দিব, ওইটা লইয়া আমারে কল দিস, পরে আমি বলবো কই যাইতে হইব। 1 নম্বর ছেলে, ঠিক আছে ভাই। তারপর কথা বন্ধ হয়ে গেল। তিশা আর বাকি বন্ধুগুলা ফুসকার দোকানে বসে আছে। মাহি, যাই হোক, ছেলেটারে কিন্তু ওভাবে মারা ঠিক হয়নি। তিশা, দরদ দেখে উতলাইয়া পড়ছে, বেশি উতলাইলে পোলার কাছে চলে যা। আকাশ, ঠিকই কইসছ। সবার কথা বলা বন্ধ করে ফুসকা খেতে মগ্ন হলো। তিশা ফুসকা খেতে খেতে রাস্তার দিকে তাকিয়ে দেখে গাওয়াটা একটা গাড়ির কাছে আসতেছে। তখন একজন কোট পরা লোক তার হাত থেকে ব্যাগ নিয়ে জ্যাকেট দিল, তারপর গাড়িতে চড়ে বসল। তিশা, ওই ওই দেখ, গাড়িতে ওই গাওয়াটা যায়। আকাশ, কই? সকলে তাকাইয়া দেখতে গেল, কিন্তু কেউ নাই। মাহি, কই? কেউ তো নাই। তিশা, আরে একটু আগেই তো গেল, কই হারালো? আকাশ, ওটা তোর মনের ভুল। তিশা, আরে না, সত্যি দেখছি। মাহি, দেখছিস তো কোথায় গেল? মুহূর্তের মতো তো আর গায়েব হয়ে যায় নাই, নাকি তুই ওর প্রেমে পড়ে গেলি? তিশা, আমি আর ওর প্রেমে? হা হা, ওর মতো গাওয়ার সাথে প্রেম করার থেকে গলায় দড়িয়ে নিয়ে মইরা যাবো। মাহি, ও মা গো, ট্রু বড় লোক। তিশা, মজা বাদ দে, তোদের হইছে? হইলে চল বাসায় ফিরবো। মাহি, আমাদের হয়ে গেছে। সকলে উঠে হাত ধুয়ে টাকা দিয়ে বাসায় চলে এলো। অর্ক গাড়ি থেকে নামতেই সাগর এসে হাজির হলো। তন্ময় ভাই, ভিতরে কয়েকজন আপনার লগে দেখা করতে চায়। কারা? এমপি আছে। তোরে দেখে নাই তো? না ভাই, আমি মাস্ক পরেছিলাম। প্যান্টিং আর মাস্ক, গ্লাভস, কোট আর পিস্তল নিয়ে আয়, আমি গাড়ির ভিতরে বসছি। ঠিক আছে ভাই। অর্ক উর্ফে তন্ময় গাড়ির ভিতরে গিয়ে বসল। কিছুক্ষণ পর সাগর সবকিছু নিয়ে গাড়ির ভিতরে দিতে তন্ময় নিজের মুখটা জুকারের মুখে পরিণত করে বাইরে এসে গ্লাভস কোট পরে নিয়ে মুখে মাস্ক পরে নিল। আর 9mm এর পিস্তল কোমরে গুজে হাঁটতে থাকে ভিতরের দিকে। ভিতরে চেয়ারে বসা মানুষটাকে চেনা চেনা লাগছে। রাব্বি? হ্যাঁ। তন্ময় তৎক্ষণাৎ মাস্ক খুলে ফেলল আর উল্লাসিত হয়ে রাব্বিকে জড়িয়ে ধরল। কেমন আছিস? ভালো। তুই? ভালো বস। সাগর, ঠান্ডা নিয়ে আয় ব্রাদার। আনছি ভাই। না, আজ ঠান্ডা খাবো না, সেই সিঙ্গারা আর ভাজি খাবো। অনেক দিন ধরেই খেতে মন চাইছে, কিন্তু সময় আর তোকে খুঁজে পাচ্ছি না। আজ আমার কাছে দুটোই আছে। তাহলে চল। ওই তোরাও আয়। তারপর সকলে মিলে আমাদের সেই চেনা এলাকা, যেখানে আমি আর রাব্বি বড় হয়েছি। আমাদের পরিচয় হয় জেলখানায়। ওই ছোট্ট বয়সে কেন জেলে গেছিলাম তাই হয়তো ভাবছেন। তখন আমার বয়স 8 বছর। ছোট্ট একটা চায়ের দোকানে কাজ করতাম। ছোট মানুষ ছিলাম, যার ফলে সকলে ছোটু বলে ডাকত। তো একদিন দোকানদার চাচা আমার ন্যায্য টাকা দিতে না করে এবং আমারে অকথ্য ভাষায় গালাগালি করে, যার ফলে গ্লাস ভেঙে হান্দাই দিই আর লোকটি মারা যায়। তখন আশেপাশের লোকজন আমাকে পুলিশের হাতে তুলে দেয় আর জেলখানায় পাঠিয়ে দেয়। ওখানেই রাব্বার সাথে আমার দেখা। বর্তমানে রাব্বি একজন এমপি, ঢাকা শহরের এমপি। সকলে গাড়ি থেকে নেমে একটি সিঙ্গারার দোকানে বসলাম। সেটা সন্ধ্যার সময়, যার ফলে রাব্বিকে ভালো করে কেউ চিনতে পারবে না। চাচা, সকলরে গরম গরম সিঙ্গারা দাও। ঠিক আছে বাবা।
কলেজ টাইমে প্রতিদিনই আমি আর রাব্বি এখানে এসে সিঙ্গারা আর ভাজি খেতাম। সকলে বেঞ্চে বসলেও আমরা ফুটপাতের এক কোণে বসে খেতাম। তার জন্য চাচা আমাদের অনেক বকা দিত। আজও তাই করলাম। চাচার হাত থেকে সিঙ্গারা নিয়ে ফুটপাতে বসে পড়লাম, সাগর সহ বাকি সকলে। হ্যাঁ, এমন সময় চাচা আমাদের সামনে এলো। তন্ময়, রাব্বি চেনার চেষ্টা করে। হ্যাঁ চাচা, আমরা সেই দুজন। টিফিনটা একসময় একটা সিঙ্গারা ভাগ করে খেয়েছি দুজন। তোরা অনেক বড় হয়ে গেছিস আজ, সবই তোমার সিঙ্গারার খেরামতি। শয়তানি হাসি দিয়ে। এই শয়তানটা এখনো বাদরামি ভুলে নাই। এত সকাল সকাল ভুলছি না। যাই বলো, তোমার সিঙ্গারা লাজবাব, খাইলে মন চায় খাইয়াই যায় সিঙ্গারা খেতে খেতে। তোরা খা, আমি আসছি। ঠিক আছে চাচা। চাচা চলে গেল। রাব্বি, ওই দেখতো, ওরে চিনিস নাকি? রাব্বি তাকাতে ওর প্লেটের সিঙ্গারা হাওয়া। রাব্বি, কই কার কথা কস? ওদিকে তাকিয়ে। এই যা চলে গেল। রাব্বি প্লেটে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি এরপর আমাকে কি করতে হবে। আর কিছু না, দৌড় দিতে হবে। যেমন ভাবা তেমন করা। দিসি দৌড়। দোকানের আশেপাশে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে থাকলাম। দুজনে ক্লান্ত হয়ে পড়েছি। ফারহানের কল এলো, মাল নাকি গোডাউনে আসছে। চাচার সাথে কথা বলে বেরিয়ে এলাম। গাড়িতে বসে বসে গল্প করছি। তো ভার্সিটি কেমন চলছে? আজ তো প্রথম দিন ছিল। ভালো ছিল, তবে খুব শীঘ্রই গুড নিউজ শুনতে পাবি। আমি জানি তুই পারবি, যার ফলে এই কাজ আমি তোকে দিছি। তবে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আসল হারামির বাচ্চা দেশের বাইরে আছে। ও যত নষ্টের মূলে। ইঁদুর ধরতে হলো দানা তো দিতেই হবে। ওরে দেশে আনার দায়িত্ব আমার। তুই শুধু দেখতে থাক ওর জীবনের প্রতিটা পদক্ষেপ কত কষ্টের হয়। রাগান্বিত কণ্ঠে অশ্রুবাখা। কুল ডাউন, তোর ভাবি তোকে যেতে বলেছে। আর হ্যাঁ, কাল কিন্তু ওর তানহার জন্মদিন। ও সরি, আমি ভুলেই গেছিলাম কাল তানহার জন্মদিন। রাগিনী অপরিচিতা গল্পটাই তানহার মৃত্যুতে যারা বলছিলেন তাকে ফিরিয়ে আনতে, ওই গল্পে তো পারলাম না, তাই গল্পে তানহাকে নিয়ে আসলাম। সেই 4 বছরের তানহাকে। হঠাৎই রাব্বির ফোন বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই দেখ, তানহার কথা বলছি আর তানহা কল দিয়েছে। হ্যালো ভাবি, এই নাও তোমার মেয়ের সাথে কথা বলো। সন্ধ্যা থেকে শুরু করছে। পাপ্পা যাব, আঙ্কেল যাব। আচ্ছা, ওর কাছে দাও। পাপ্পা পাপ্পা, আঙ্কেল তুই। এই নাও। মোবাইল তন্ময়ের কাছে দিতে তন্ময় কথা বলতে শুরু করলো। কেমন আছো মামুনি? ভানো, তুমি তেমন আতো। ট্যানটা আমার জন্মদিন, তুমি আটবা, নাইলে তেত্তা কাটবো না। হ্যাঁ আম্মু, আসবো। তোমার জন্য কি গিফট নিয়ে আসবো আম্মু? গিফট? আম্মুতেই গিফট নিব। তোমার ইচ্ছা, তুমি যা মন চায় নাও। একটা পতন, তকনেত, আড়াল, একটা দোনাখালি। আঙ্কেলের কাছে বলো আমি আন্টি চাই। আঙ্কেল আঙ্কেল মা বনতে, একটা আন্টি চাই। আম্মুর কাছে দাও। আম্মু তোথা দাও, আমি তোথা কাটবো না, আমি টিভি দেখব। কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো থাকলেও তো দেখবেন না, বেঁচে আছেন কিনা খোঁজও নেন না। আসলে অনেক ব্যস্ত তো, তার জন্য। আমার সতীন কবে নিয়ে আসবেন? সতীনের সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করে। আপনার ইচ্ছা আর পূরণ হবে না মনে হয়। কেন কেন? আসলে মনের মতো কাউকে খুঁজেই পায় না, আর আমাকে বিয়ে করার মতো কেউ না। আরে আমি তো আছি। তাই? আচ্ছা ভাবি, ভালো থাকেন। এই শুনেন শুনেন। বলেন। আপনার আম্মু কি বলছে মনে আছে তো? কাল তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসবেন। ঠিক আছে। ফোনটা রাব্বির হাতে দিয়ে বসে রইলাম। তিশা খাবার টেবিলে বসে আছে। সামনে রয়েছে ওর বাবা মা। কেউ কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শেষ করে রুমে চলে এলো। রুমে আসতেই আকাশ কল দিল। তিশা কল রিসিভ করে বেলকানিতে দাঁড়িয়ে গেল। কি ম্যাডাম, কি করেন? রোমান্টিক গলায়। বেলকানিতে দাঁড়িয়ে আছি। তুই কি করিস? এই তো শুয়ে তোর কথা ভাবছি। আমাকে এত কি ভাবিস? জানি না। আচ্ছা, কাল ভার্সিটিতে সকাল সকাল আসিস কেন? কোনো স্পেশাল আছে নাকি? ঘুমিয়ে পড়, শুভরাত্রি। কল কেটে দিল। আকাশ তিশাকে ভালোবাসে, কিন্তু বলতে সাহস পায় না। আকাশের বাবা একজন বিজনেসম্যান, আর তিশার বাবা পুলিশ ডেপুটি কমিশনার। তিশা ঘ বিভাগের ছাত্রী, ভার্সিটির শিক্ষিত আর সব থেকে সুন্দরী মেয়ে। যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাবে। বেলকানিতে দাঁড়িয়ে আছে। পুবালি বাতাসে তিশার রেশমি চুল উড়ছে, কিন্তু তিশার মনে অন্য কিছু চলছে। ওই গাওয়াটার কথা ঘুরছে ফিরছে। কে ওই গাওয়াটা? আসল পরিচয় কি ওর? নিজেই নিজের মাথায় টোকা নিয়ে বলল, যা, এসব কি ভাবছি, হাসতে হাসতে। তারপর তিশা ঘুমানোর জন্য নাইট ড্রেস পরিধান করে বিছানায় শুয়ে পড়ল। তন্ময় নিজের রুমে বসে ল্যাপটপ বের করে news.com-এ ঢুকে খবর দেখছে। খবর দেখতে দেখতে কখন যে চোখ দুটো ঘুমে আটকে ধরছে বলতে পারে না। সকালে ঘুম ভেঙে গেল সোহেলের কলে। ঘুম ঘুম চোখে সোহেলের কল ধরলাম। হ্যালো,
হ্যাঁ, কাজ কতদিনে হবে? আর কতদিন ওয়েট করব? প্রিন্সিপালের মৃত্যুর খবর শুনতে মনটা কেমন কেমন করছে। সময় লাগবে, অপেক্ষা কর। তোর কাজ শেষ হলে নিউজ দেখে নিস। পুরা 7 কোটি টাকা দিছি ওরে মারতে। তাড়াতাড়ি করো, মৃত্যুর খবর শুনতে মনটা লাফালাফি শুরু করছে। প্রিন্সিপালের জায়গায় তোরে টুকে দি, সেটাও একদম বিনামূল্যে। রাগী কণ্ঠে, টাকা দিছি, সময় হলে জানতে পারবি সবকিছু। এখন ফোন রাখ। রাগী কণ্ঠে, কল কেটে দিলাম। এমনিতে রাতে ঘুম ভালো হয়নি, তারপরও বিরক্ত করছে। তার ফলে রাগ চরম সীমায় উঠে গেছে। পকেট থেকে মোবাইল বের করে ফারহানরে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই তুই? আমি তো এলাকায় আছি। একজনের ফটো দিচ্ছি, ওর সকল তথ্য বের করে আমারে জানা। আর হ্যাঁ, আজ রাতে তুই ঢাকা চলে আয়, কাজ আছে। ঠিক আছে ভাই। কলটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপ ফারহানকে ফটো দিয়ে দিলাম। তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তার একটা হোটেলে পেট পূজাটা করে নিয়ে ভার্সিটির দিকে চলে গেলাম। তিশা, আকাশ, মাহি সকলে বসে আছে গাছের নিচে। কি রে আকাশ, এত সকাল সকাল আমারে ভার্সিটিতে আসতে বললি কেন? একটা গুড নিউজ আছে। কি সেটা? অনেকদিন ধরে তুই বলেছিলি কোথাও ঘুরতে যেতে, কিন্তু কোথায় যাব এটা কেউ ঠিক করতে পারছিল না। সেটা ঠিক। বাবাকে গতরাতে বলছিলাম কোথাও ঘুরতে যাব। বাবা বললেন কোথায় যাব আমরা? তো সবশেষে ভেবে বললাম নেত্রকোনা চুনাপাথরে পাহাড়গুলো দেখতে যাব। কিন্তু ওখানে তো গত বছর বাবাদের সাথে আমি গেছিলাম। বাবাদের সাথে গেছিলি, আমাদের সাথে তো আর যাস নাই। আর আঙ্কেলদের সাথে গিয়ে তুই মজা করতে পারিস নাই। আমাদের সাথে গেলে মজা করতে পারবি। ঠিক আছে, তবে কবে যাবি? সামনের সপ্তাহে। ঠিক আছে, আমরা সকলে বাসে যাব। ঠিক আছে, বাস রিজার্ভ করবনি। আরে না, পাবলিকের সাথে যাব, হেব্বি মজা হবে। যেমন তোর মর্জি। এতক্ষণ বাকিগুলা শুধু ওদের কথাই শুনছে। ওদের তো বলার সুযোগটাই দেয়নি, তো আর কি বলবে? আর ওদের ইচ্ছার কথাও জানেনি এরা। মাহি, ওদিকে দেখ গাওয়াটা। তিশা সহ বাকিগুলো তাকাতে অবাক। সবার মনে একই প্রশ্ন, এত মাইর খাওয়ার পরও ভার্সিটিতে এসেছে। এই হারামিটারে বিভিন্নভাবে অপমান করে এই ভার্সিটি থেকে তাড়াতে হবে। তোরা আমার সাথে আছিস তো? সবাইকে উদ্দেশ্য করে সকলে, হ্যাঁ তাহলে চল ওর সাথে একটু মজা করি। আর শোন রাফি, আমি যা বলি তাই করবি। বলে কানে কানে রাফিকে কি যেন বলল। এই বলে তিশা তন্ময় উর্ফে অর্কের সামনে গেল। সামনে যেতেই তন্ময় এক পাশ দিয়ে চলে যেতে থাকল। আর তখনই চারপাশে ঘিরে ধরল তিশার বাকি বন্ধুগুলো। এই দেখ, গা থেকে কেমন দুর্গন্ধ আইতাছে। বাবু, সাবান কিনার টাকা নাই তোমার? এই সকলে বাবুরে 2-1টা ভিক্ষা দে। আকাশ সহ সকলে পকেট থেকে খুচরা 1 টাকার একটা কয়েন। ওদিক থেকে রাফি একটা কাগজে বড় বড় করে লিখে নিয়ে এলো, আমার সাবান কিনার টাকা নাই, সকলে 2-1টা ভিক্ষা দেন। এই পোস্টারটা ব্যাগের উপর লাগিয়ে দিল। এই দেখ, গান্ধীজির পুরানো জামানার চশমা। অর্কের চোখ থেকে চশমা খুলে নিজের চোখে পড়ে নিল। দেখ তো আমাকে কেমন লাগছে? অর্ক এতক্ষণ চুপচাপ ওনাদের সকলের কথাগুলো চুপচাপ সহ্য করছে। সহ্য করা ছাড়া আর কিবা করার আছে? একটা ভুল করলে সমস্ত প্ল্যান উল্টোপাল্টো হয়ে যাবে। এর জন্য ওনাদের অপমান সহ্য করছে। তিশার নজর গেল অর্কের বুকের চেনের উপরে, যেটা অর্কের মা ছোট থাকতে যখন বয়স 7 বছর তখন জন্মদিনে পরিয়ে দিয়েছিল। বাহ, গলায় আবার চেনও আছে। চেনে হাত দিয়ে যখনই খুলতে যাবে তখনই, এই চেনটা নিয়েন না, এটা আমার মায়ের দেয়া শেষ আমানত। আমানত চোখ ফকিন্নির পোলা, রাগী কণ্ঠে। ধাক্কা দিতে অর্ক রাফির দিকে পড়ে যায়। অর্কের গলার চেন ছিঁড়ে তিশার হাতে চলে যায়। তোর সাহস কত? তোর নোংরা কাপড় দিয়ে আমার দামি পোশাক নষ্ট করছিস? বলে রাফি কয়েকটা লাথি মারে পেটে। লাথিতে অর্কের মুখ থেকে অর্ক রক্ত পড়তে থাকে। ছেড়ে দে, চল ক্লাসে যাই। তিশা ও তার গ্যাং চলে যেতে তন্ময় একটা গাছের নিচে বসে পড়ে আর কাশতে কাশতে থাকে। প্রতিটা কাশিতে রক্ত ছুটে আসে। পকেট থেকে রুমাল বের করে মুখ থেকে রক্ত মুছে নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসের দরজার সামনে যেতেই দেখি প্রফেসর স্যার ক্লাস নিচ্ছে। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসো। স্যারের কথা মতো ভিতরে এসে শেষ বেঞ্চের দিকে যেতে স্যার আমাকে ডাক দিল, এই ছেলে এদিকে আসো। অর্ক, জি স্যার। বেঞ্চে না বসে স্যার সামনে যেতে স্যার পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে দিল। তোমাদের কাছে কিছু খুচরা টাকা থাকলে অরে দাও। ক্লাসে সকলের দিকে তাকিয়ে সকলে বেঞ্চ থেকে এসে 5 টাকা 10 টাকা দিয়ে যাচ্ছে। অর্ক বোকার মতো সবার কাণ্ড দেখছে। সবার দেওয়া শেষ হলে, টাকাগুলো নাও। অর্ক, সরি স্যার, টাকাগুলো আমাকে দিচ্ছেন কেন? নিজের পিছনেই তো লিখে বেরিয়েছ, আমাকে সাবান কিনার টাকা ভিক্ষা দিন। পিছন থেকে একটা কাগজ বের করে। স্যারের কথা শুনে সকলে হো হো করে হাসতে থাকলো। অর্ক সকলের হাসির পাত্র হলো, যার জন্য তার দিকে একবার তাকালো। দেখল সেও অনেক ফুর্তিতে আছে। অর্ক, থ্যাংক ইউ স্যার, মুচকি হেসে। কথাটা বলে বেঞ্চ থেকে টাকাগুলো তুলে শেষের বেঞ্চের দিকে গিয়ে বসে পড়লাম। ওই ছেলে, তুমি দাঁড়াও। অর্ককে উদ্দেশ্য করে। অর্ক, জি স্যার, বলুন। তোমার বাবা মা কি করে?
ছেলেকে কি ভার্সিটিতে ভিক্ষা করতে পাঠায়? যদি ভিক্ষাই করবা তো রাস্তায় গিয়ে বাটি নিয়ে বসো। ভার্সিটিতে কেন আইছো? আর তোমার পোশাকে এমন শ্রী কেন? চুলগুলো বড় বড় কেন? নিজেকে দেবদাস ভাবছ? আমার তো সন্দেহ হচ্ছে তোমার জন্মে ঠিক আছে কিনা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার। ধমক দিয়ে তন্ময় উর্ফে অর্ক মাথার রাগী নামক পোকাগুলো এতক্ষণে নড়ে উঠেছে। তন্ময়ের ধমকে সকলের মনে ভয় ঢুকে গেছে, কিন্তু কাজের কথা চিন্তা করে নিজেকে কন্ট্রোল করে নিল। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিয়েন। মাথা নিচু করে শান্ত কণ্ঠে, তোর এত বড় সাহস তুই আমার উপরে কথা কস? ওই আকাশ, লাঠি ভেঙে নিয়ে আয়। ওকে স্যার। আনন্দিত হয়ে মাহি, ওদিকে দেখ গাওয়াটা। সকলে বেঞ্চ থেকে তাকাতে অবাক। সবার মনে একই প্রশ্ন, এত মায়ের খাওয়ার পরও ভার্সিটিতে এসেছে। এই হারামিটারে বিভিন্নভাবে অপমান করে এই ভার্সিটি থেকে তাড়াতে হবে। তোরা আমার সাথে আছিস তো? সবাইকে উদ্দেশ্য করে সকলে, হ্যাঁ তাহলে চল ওর সাথে একটু মজা করি। আর শোন রাফি, আমি যা বলি তাই করবি। বলে কানে কানে রাফিকে কি যেন বলল। এই বলে তিশা তন্ময় উর্ফে অর্কের সামনে গেল। সামনে যেতেই তন্ময় এক পাশ দিয়ে চড়ে যেতে থাকলো। আর তখনই চারপাশে ঘিরে ধরল তিশার বাকি বন্ধুগুলো। এই দেখ, গা থেকে কেমন দুর্গন্ধ আইতাছে। বাবু সাবান কিনার টাকা নাই তোমার? এই সকলে বাবুরে দু একটা ভিক্ষা দে। আকাশ সহ সকলে পকেট থেকে খুচরা 1 টাকার একটা কয়েন। ওদিক থেকে রাফি একটা কাগজে বড় বড় করে লিখে নিয়ে এলো, আমার সাবান কিনার টাকা নাই, সকলে দু একটা ভিক্ষা দেন। এই পোস্টারটা ব্যাগের উপর লাগিয়ে দিল। এই দেখ, গান্ধীজির পুরানো জামানার চশমা। অর্কের চোখ থেকে চশমা খুলে নিজের চোখে পড়ে নিল। দেখ তো আমাকে কেমন লাগছে। অর্ক এতক্ষণ চুপচাপ ওনাদের সকলের কথাগুলো চুপচাপ সহ্য করছে। সহ্য করা ছাড়া আর কিবা করার আছে? একটা ভুল করলে সমস্ত প্ল্যান উল্টোপাল্টো হয়ে যাবে। এর জন্য ওনাদের অপমান সহ্য করছে। তিশার নজর গেল অর্কের বুকের চেনের উপরে, যেটা অর্কের মা ছোট থাকতে যখন বয়স 7 বছর তখন জন্মদিনে পরিয়ে দিয়েছিল। বাহ, গলায় আবার চেনও আছে। চেনে হাত দিয়ে যখনই খুলতে যাবে তখনই, এই চেনটা নিয়েন না, এটা আমার মায়ের দেয়া শেষ আমানত। আমানত চোখ ফকিন্নির পোলা রাগী কণ্ঠে ধাক্কা দিতে অর্ক রাফির দিকে পড়ে যায়। অর্কের গলার চেন ছিঁড়ে তিশার হাতে চলে যায়। তোর সাহস কত? তোর নোংরা কাপড় দিয়ে আমার দামি পোশাক নষ্ট করছিস? বলে রাফি কয়েকটা লাথি মারে পেটে। লাথিতে অর্কের মুখ থেকে অর্ক রক্ত পড়তে থাকে। ছেড়ে দে, চল ক্লাসে যাই। তিশা ও তার গ্যাং চলে যেতে তন্ময় একটা গাছের নিচে বসে পড়ে আর কাশতে কাশতে থাকে। প্রতিটা কাশিতে রক্ত ছুটে আসে। পকেট থেকে রুমাল বের করে মুখ থেকে রক্ত মুছে নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসের দরজার সামনে যেতেই দেখি প্রফেসর স্যার ক্লাস নিচ্ছে। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসো। স্যারের কথা মতো ভিতরে এসে শেষ বেঞ্চের দিকে যেতে স্যার আমাকে ডাক দিল, এই ছেলে এদিকে আসো। অর্ক, জি স্যার। বেঞ্চে না বসে স্যার সামনে যেতে স্যার পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে দিল। তোমাদের কাছে কিছু খুচরা টাকা থাকলে ওরে দাও। ক্লাসে সকলের দিকে তাকিয়ে সকলে বেঞ্চ থেকে এসে 5 টাকা 10 টাকা দিয়ে যাচ্ছে। অর্ক বোকার মতো সবার কাণ্ড দেখছে। সবার দেওয়া শেষ হলে, টাকাগুলো নাও। অর্ক, সরি স্যার, টাকাগুলো আমাকে দিচ্ছেন কেন? নিজের পিছনেই তো লিখে বেরিয়েছ, আমাকে সাবান কিনার টাকা ভিক্ষা দিন। পিছন থেকে একটা কাগজ বের করে। স্যারের কথা শুনে সকলে হো হো করে হাসতে থাকলো। অর্ক সকলের হাসির পাত্র হলো, যার জন্য তার দিকে একবার তাকালো। দেখল সেও অনেক ফুর্তিতে আছে। অর্ক, থ্যাংক ইউ স্যার, মুচকি হেসে কথাটা বলে বেঞ্চ থেকে টাকাগুলো তুলে শেষের বেঞ্চের দিকে গিয়ে বসে পড়লাম। ওই ছেলে, তুমি দাঁড়াও। অর্ককে উদ্দেশ্য করে। অর্ক, জি স্যার বলুন। তোমার বাবা মা কি করে? ছেলেকে কি ভার্সিটিতে ভিক্ষা করতে পাঠায়? যদি ভিক্ষাই করবা তো রাস্তায় গিয়ে বাটি নিয়ে বসো। ভার্সিটিতে কেন আইছো? আর তোমার পোশাকে এমন শ্রী কেন? চুলগুলো বড় বড় কেন? নিজেকে দেবদাস ভাবছ? আমার তো সন্দেহ হচ্ছে তোমার জন্মে ঠিক আছে কিনা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার। ধমক দিয়ে তন্ময় উর্ফে অর্ক মাথার রাগী নামক পোকাগুলো এতক্ষণে নড়ে উঠেছে। তন্ময়ের ধমকে সকলের মনে ভয় ঢুকে গেছে, কিন্তু কাজের কথা চিন্তা করে নিজেকে কন্ট্রোল করে নিল। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিয়েন। মাথা নিচু করে শান্ত কণ্ঠে, তোর এত বড় সাহস তুই আমার উপরে কথা কস? ওই আকাশ, লাঠি ভেঙে নিয়ে আয়। ওকে স্যার। আনন্দিত হয়ে মাহি, ওদিকে দেখ গাওয়াটা। সকলে বেঞ্চ থেকে অবাক। সবার মনে একই প্রশ্ন, এত মাইর খাওয়ার পরও ভার্সিটিতে এসেছে। এই হারামিটারে বিভিন্নভাবে অপমান করে এই ভার্সিটি থেকে তাড়াতে হবে। তোরা আমার সাথে আছিস তো? সবাইকে উদ্দেশ্য করে সকলে, হ্যাঁ তাহলে চল ওর সাথে একটু মজা করি। আর শোন রাফি, আমি যা বলি তাই করবি। বলে কানে কানে রাফিকে কি যেন বলল। এই বলে তিশা তন্ময় উর্ফে অর্কের সামনে গেল। সামনে যেতেই তন্ময় এক পাশ দিয়ে চলে যেতে থাকলো। আর তখনই চারপাশে ঘিরে ধরল তিশার বাকি বন্ধুগুলো। এই দেখ, গা থেকে কেমন দুর্গন্ধ আইতাছে।
বাবু সাবান কিনার টাকা নাই তোমার? এই সকলে বাবুরে 2-1টা ভিক্ষা দে। আকাশ সহ সকলে পকেট থেকে খুচরা 1 টাকার একটা কয়েন। ওদিক থেকে রাফি একটা কাগজে বড় বড় করে লিখে নিয়ে এলো, আমার সাবান কিনার টাকা নাই, সকলে 2-1টা ভিক্ষা দেন। এই পোস্টারটা ব্যাগের উপর লাগিয়ে দিল। এই দেখ, গান্ধীজির পুরানো জামানার চশমা। অর্কের চোখ থেকে চশমা খুলে নিজের চোখে পড়ে নিল। দেখ তো আমাকে কেমন লাগছে। অর্ক এতক্ষণ চুপচাপ ওনাদের সকলের কথাগুলো চুপচাপ সহ্য করছে। সহ্য করা ছাড়া আর কিবা করার আছে? একটা ভুল করলে সমস্ত প্ল্যান উল্টোপাল্টো হয়ে যাবে। এর জন্য ওনাদের অপমান সহ্য করছে। তিশার নজর। স্যার চলে গেল। এতক্ষণে আমার শরীরটা ক্লান্ত হতে শুরু করেছে, মনে হচ্ছে জ্বর জ্বর। ক্লাস থেকে ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে এলাম। আসতে দেখি রাব্বি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে। রাব্বিকে দেখে পাশ কেটে চলে আসলাম, আর রাব্বির দিকে আর চোখে তাকাইলাম। রাব্বি ফোন বের করার কিছুক্ষণ পর পকেট থেকে মোবাইল বেজে উঠল। মোবাইল এগোস্ত দেখি রাব্বির কল। কলটা রিসিভ করলাম। রাব্বি, কেমন আছিস? তন্ময়, ভালো, তুই? ভালো, তবে আমার তো মনে হচ্ছে না তুই ভালো আছিস। শরীর খারাপ নাকি? না। মুখে লাল দাগ কিসের? কই, কিছুই না তো। তন্ময় আর হাঁটতে পারল না, মাথা ঘুরে ওখানে পড়ে গেল। এটা দেখে কেউ এগিয়ে না এলেও রাব্বি দৌড়ে তন্ময়ের কাছে চলে এলো। তন্ময় মাটিতে পড়ে আছে। ড্রাইভার, ড্রাইভার, চিৎকার করে। দ্রুত দৌড়ে ড্রাইভার রাব্বির কাছে এলো। ড্রাইভার আর রাব্বি দুজনে তন্ময়কে গাড়িতে নিয়ে গেল। এতক্ষণ সকলে দেখছিল, ভার্সিটিটা পুরাটা মাছের বাজার হয়ে গেছিল। রাব্বি তন্ময়ের শরীরে হাত দিতেই বুঝেছিল ওর শরীরে প্রচুর বেগে জ্বর বইছে। তন্ময়কে ডাক্তার দেখে রাব্বিদের বাড়ি নিয়ে গেল। তন্ময়ের শরীর বারবার ঝাঁকুনি দিচ্ছে জ্বরে। অবশেষে তন্ময়কে রাব্বির বাড়িতে নিয়ে গেল। রাব্বি ডাক্তারকে কল করে বাসায় ডেকে এনেছে। ডাক্তার তন্ময়কে ওষুধ দিয়ে চলে গেল। তন্ময় শুয়ে আছে। আকাশ, এই ম্যাডাম কি করছেন এখন? তিশা, এই তুই এত ম্যাডাম ম্যাডাম করিস কেন? আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিস? আকাশ, সেটা তো কলেজ থেকেই করে আসছি, অস্ফুট স্বরে বলল। তিশা, কি বললি বুঝি নাই। আকাশ, বিকালে খেলার মাঠের দিকে আসতে পারবি? চেষ্টা করব। আকাশ, চেষ্টা না, সিওর আসবি। ঠিক আছে, আসব। আকাশ, ওকে বাই। আকাশ কল কেটে গাছের নিচে মুচকি হেসে বসে পড়ল। এটা দেখে রাফি বলে উঠল, কি রে, বোকার মতো হাসছিস কেন? আকাশ, আমার ময়না পাখিটা বিকালে আসতে রাজি হয়ে গেছে। রাফি, তুইও না, তিশাকে তোর মনের কথাগুলো বলে দে। বলবো, আর তোদের ভাবিও বানাবো। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। আমেনা, তাকে না হয় ভাবি বানালে ওদের, কিন্তু আমার গর্ভে তোমার সন্তান বড় হচ্ছে, এটার কি করবে? পিছন থেকে। আকাশ পিছনে তাকিয়ে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আকাশ, আমেনা তুমি? আমেনা, হ্যাঁ আমি। আকাশ, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আকাশ, এই পাগল হয়ে গেছো নাকি তুমি? এই বাচ্চা আমার হবে কেন? এই মেয়ে, তুমি এসব কি বলছো? আর তুমি কে? আমেনা, আমি ওর গার্লফ্রেন্ড আমেনা, আর আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। ওর বাচ্চার মা হতে চলেছি আমি, নরম সুরে। আকাশ, তোর কাছে কোনো প্রমাণ আছে আমি তোর গর্ভের বাচ্চা? রাগী কণ্ঠে। প্রমাণ? মোবাইল ঘেটে আকাশ আর রাফির দিকে দিয়ে বলল, এই নাও প্রমাণ। একটা পিক, যেখানে আকাশ আর আমেনা আছে পাশাপাশি, একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। রাফি, এসব কি? আর আমরা তোর সাথে এতদিন ধরে আছি আর আমাদের জানালি না এটা? তো পার্টি কবে দিচ্ছিস? আকাশ, ভার মে কিয়া তেরি পার্টি। তোর মতো মেয়ের সাথে এক বিছানায় শোয়া যায়, কিন্তু তোকে বউ করা যায়। আমিনার মুখ ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল আকাশ। এই নে, এগুলো নিয়ে অ্যাব্রাশন করে পরিষ্কার করে ফেল তোর পেটটাকে। কথাটা বলে আকাশ বাইক স্টার্ট করলো, আর পিছনে রাফি বসতে আকাশ বাইক স্টার্ট করলো। কিছু দূর গিয়ে, আকাশ, এই কথা আমার আর তোর মাঝে যেন থাকে, 5 কান হলে না ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। রাফি, ঠিক আছে, আমাদের মাঝেই থাকবে, ভয়ে ভয়ে। আর কোনো কথা না বলে আকাশ গাড়ি চালাতে শুরু করলো। আমেনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তানহা, আন্তালাতুন তেমন এত? তন্ময়, ভালো আছি মা। আম্মু পাপ্পা আনতেন তো থাতইতে। বলতে বলতে দৌড়ে বাইরে চলে গেল। তন্ময় তানহার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তন্ময় খেয়াল করল ওর শরীরে স্যালাইন চলছে। শরীর থেকে স্যালাইনের কেলেনা খুলে ফেলতেই রাব্বির আওয়াজ তন্ময়ের কানে গেল। রাব্বি, এই কি করছিস এগুলো? স্যালাইন খুলছিস কেন? তন্ময় রাব্বির দিকে তাকিয়ে কি মনে করে স্যালাইন না খুলে হাত বিছানায় রাখল।
রাব্বি বিছানায় বসে তন্ময়কে লক্ষ্য করে বলল, রাব্বি, কি রে, স্যালাইন খুলছিস কেন? তোর শরীর বেশি একটা ভালো না, স্যালাইন শেষ হলে খুলিস। আরে ভাই, তুইও না, আমি ঠিক আছি। সেটা দেখতেই পাচ্ছি, আগে বল, তোর শরীরে মারের দাগ কেন? তোকে কে মেরেছে? আরে ছাড় এসব, ছুরি বন্দুক চালানোর থেকে কঠিন কাজেই লেখাপড়া। ওহো ভাবি, আরে ভাই, তাইলে এতক্ষণে হুঁশে ফিরছেন? কতবার বললাম একটা বিয়ে করেন, তা না, আপনি তো একাই আছেন। রাব্বি, তুমিও না, সারাক্ষণ বিয়ে বিয়ে কর, এই সময়েও কি বিয়ের কথা বলতে হবে? তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? একটু ধমকের সুরে। ভাবি, ওই তোমার কি? হ্যাঁ, আমি ভাইকে যা বলার বলবো, তোমার সমস্যা কি শুনি একটু? চোখ বড় বড় করে তানহা ভাবির কোল থেকে নেমে আমার কাছে চলে এলো। এদের ভেতর তোর মহাভারত শুরু হয়ে গেছে ভাই। আর ভাবনা চিন্তার ছেদ ঘটিয়ে শরীর থেকে স্যালাইনের নল খুলে বাইরে চলে এলাম। আমি যে চলে এসেছি ওরা খেয়ালই করে নাই, কারণ ওরা তো ঝগড়া নিয়ে ব্যস্ত। তানহাকে নিয়ে চুপি চুপি বাইরে এসে তানহার সামনে বসে পড়লাম। বাড়িটা সাজানো হয়েছে। তন্ময়, আচ্ছা মামনি, তাহলে আমি চলি। তানহা, আমার জন্মদিনের অনুষ্ঠানে তুমি আসবে তো? দুহাত মাথায় নিয়ে। তন্ময়, হ্যাঁ মা, আসবো। প্রমিস, হাত বাড়িয়ে। তন্ময়, হ্যাঁ প্রমিস, হাতে হাত রেখে। তাহলে এবার ভেতরে যাও। তানহা গালে ছোট্ট একটা চুমু দিয়ে চলে গেল। রাব্বিদের বাসার গেট থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ফারহানের কল। কলটা রিসিভ করে কানে লাগিয়ে হাঁটতে থাকলাম। ফারহান, ভাই, আপনি কোথায় আছেন? তন্ময়, জাংশন মলস রণনীতে চলে আয়, আমি ওখানকার হলুদ ল্যাম্পপোস্টের নিচে থাকব। ফারহান, ঠিক আছে ভাই। ফারহান কল কেটে দিলে ভিড়ভাড়টার রাস্তা পাল্টে শর্টকাট নেওয়ার জন্য একটা গলিতে ঢুকে হাঁটতে থাকলাম। কিছু দূর যেতেই দুজন ছুটকে ছিনতাইকারী তন্ময়কে ধরল। লোক, এই পকেটে যা আছে বের কর, বের কর, নাইলে কিন্তু ঠুকিয়ে দেব, ছুরি দেখিয়ে। তন্ময়, আমাকে কিছু করবেন না, আমি দিচ্ছি আপনাদের সবকিছু। কথাটা বলে মানিব্যাগ বের করতে করতে মনে মনে বলছে, তন্ময়, সালার কি কপাল মাইরি, যার কাছে সবসময় 2-3টা পিস্তল থাকে তাকেই ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছে। তন্ময়, দেখে নে, আর কত কিছু দেখতে হবে আল্লাহ জানে। লোক, আর কি কি আছে তাড়াতাড়ি বের কর, বের কর, করছি ভাই। একে একে ঘুড়ি, মানিব্যাগ, আংটি বের করা শেষ হতে বলল। লোক, পকেটে কি আছে বের কর। 2 লোক, এই তাড়াতাড়ি কর। তন্ময়, ঠিক আছে ভাই। কোমর থেকে 9mm রাশিয়ান সেনাবাহিনীর ব্যবহৃত পিস্তল, সেম একই এরকমের 2টো পিস্তল বের করে ওদের সামনে ধরলাম। লোক, ভাই আমাকে মাফ করেন, আমরা ছোটখাটো ছিনতাইকারী, শুধু ছুরি ধরেছি, মাগার পিস্তল না। আমার হাতে সব দিয়ে, ওরে বাঁচতে চাইলে পালা। বলতে বলতে দৌড়ের ওপরে আছে। তন্ময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। সবকিছু পরে আবারও হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে জাংশন মলের সামনের ল্যাম্পপোস্টের সামনে আসতে দেখি ফারহান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়কে দেখতে ফারহান গাড়িতে চড়ে বসল। তারপর তন্ময়ও বসে রইল। ফারহান, ফটোওয়ালা সিটি কলেজের প্রিন্সিপাল, পরিবারে 2 ছেলে, দুজনই আমেরিকাতে থাকে, বউ নেই, প্রতি রবিবার কিংবারে যায়। তন্ময়, আজকে তো রবিবার। ফারহান, হ্যাঁ। তন্ময়, তাহলে বারে চল। ফারহান গাড়ি চালাতে শুরু করল। ব্যাগ থেকে প্যান্টিং বের করে মুখে জোকার ফেস করে নিলাম। তারপর আমি গাড়ি চালানোর জন্য স্ট্রাং ধরে আর রাব্বি জোকার ফেস বানিয়ে নিল। কিছুক্ষণের মধ্যে কিংবারে পৌঁছে গেলাম। কোমেরের পিস্তল লোড করে নিলাম। দুজনে ভিতরে ঢুকতে অনেক ব্যার আর প্রচুর মিউজিক। জোকারের ফেস দেখে সকলে আরও বেশি মাতামাতি শুরু করছে। সামনের দিকে হাঁটছি আর আশেপাশে তাকিয়ে দেখছি। হঠাৎই নজর পড়ল প্রিন্সিপাল একটা সোফায় বসে ড্রিঙ্ক করছে। প্রিন্সিপালের সামনে গিয়ে বসলাম। প্রিন্সিপাল, কে বে তুই? মাতালের কণ্ঠে। তন্ময়, জোকার। প্রিন্সিপাল, এখানে কি তোর? উঠ এখান থেকে। তন্ময়, ওস্তাদ, একটা সেক্সি মেয়ে আছে, হ্যাপি জোস, কে যেন বলল আপনার দরকার, তাই বলতে আসলাম, বলে উঠে আসতে গেছিলাম। প্রিন্সিপাল, শুন, কোথায় আছে? লোভনীয় কণ্ঠে। তন্ময়, আপনার তো লাগবে না, আমি চলে যাই। অভিমানী কণ্ঠে। আরে আরে আমার কিউট জোকার, রাগ করে না, বল না কোথায় আছে। তন্ময়, ঠিক আছে, আমার সাথে চলুন। প্রিন্সিপাল, ঠিক আছে, আর একটা প্যাক মেরে দিই, বলে 1 গ্লাস মেরে দিল। তারপর আমার সাথে হাঁটতে থাকলো। ফারহানকে ইশারা দিতে গাড়ির কাছে চলে এলো। বাইরে এসে গাড়িতে বসে চলতে রইলাম। অনেকক্ষণ পর প্রিন্সিপাল মুখ খুলল। কিরে, কথায়? আমার তো আর সইছে না। আরে ওস্তাদ, এত অধৈর্য হলে কি চলে? কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। বাহ, তুই তো খুব বলছিস। মাতালের কণ্ঠে।
তুই কাল থেকে আমার কলেজে পড়বি। আমার আর কলেজে পড়ার বয়স নাই। আমাগো কলেজে না কচি কচি জিনিস আছে, মন চায় ওদের সাথে কিছু করতে, কিন্তু কেউ রাজিই হয় না। সত্যি বলছেন স্যার? পকেটের বাটন ক্যামেরা অন করে দিলাম। শুনেছি স্যার আপনি একটা ছাত্রীকে প্রশ্নপত্র দেওয়ার নাম করে রোমাঞ্চ করেছেন। অনেক মজা করছিলাম পুরো 7 দিন। কি ছিল ভাই সেই করা? তাহলে কেন মারলেন? আমি তো মারতে চাইনি, বলছিলাম বাচ্চা নষ্ট করতে। কিন্তু ও আমাকে পুরো 30 লাখ টাকা দিতে বলে আর ব্ল্যাকমেইল করত, যার জন্য একদিন বাসায় ডেকে আনি টাকা দেওয়ার নাম করে, তারপর বুম মেরে দিই। কিন্তু স্যার ওকে তো পুলিশ পায়নি। শুনেছি ওর ভাই নাকি জানতে পেরেছিল আপনার সাথে ওর অ্যাফেয়ার চলছে। কি ব্যাপার, তুই এত প্রশ্ন করছিস কেন? না মানে স্যার, আমিও আপনাকে ফ্লো করব, আপনি আমার গুরু লাগেন। পায়ে প্রণাম দিতে গিয়ে ঠিক আছে ঠিক আছে। তারপর ও ভাই জানার পর কি পুলিশের কাছে কেস করেনি? হ্যাঁ করেছে তো। আপনি কি করলেন? পুলিশকে 50,000 ঘুষ দিতেই পুলিশ অ্যাক্সিডেন্টের কেস বানিয়ে ছেড়ে দিল। কিন্তু ওর ভাই আবার জেলে গেল কেন? সাধে কি আর জেলে গেছে? আমি জানতাম ও আমার পথের কাটা হবে। আমার আর ওই মেয়ের কিছু ছবি রেখে গেছিল যে অফিসারকে টাকা খাইয়েছিলাম, ও আমাকে দিয়ে দিছে, কিন্তু নেগেটিভ ওর কাছেই আছে, যার জন্য শালাকে ড্রাগস আর মার্ডারের কেসে সারা জীবনের কারাবাস শুনিয়ে দিলাম। স্যার আপনি তো সত্যি অসাধারণ। ফারহান, চলে এসেছিস, কিন্তু গেটের সামনে তো গার্ড আছে। সেটাও বলতে হবে। ফারহান, বুঝে গেছি। ফারহান গাড়ি থেকে বেরিয়ে বডিগার্ডের কাছে গেল আর ক্লোরোফর্ম স্প্রে করে অজ্ঞান করে দিল। তারপর প্রিন্সিপালকে ভিতরে নিয়ে গেলাম। ভিতরে যেতেই, প্রিন্সিপাল, তুই কোথায় নিয়ে এলি? এখানে তো কেউ নেই। কথাটা বলার সাথে সাথে তন্ময় প্রিন্সিপালের মুখে একটা ঘুষি মেরে দিল। তন্ময়, সালা মাইয়া চোত্তা, একটা নিষ্পাপ মাইয়ারে ইচ্ছামতো ব্যবহার করে শেষে খুন করে ফেললি, বলেই আর একটা লাথি। প্রিন্সিপাল, কে তুই? জোকার অফ দ্য রকস্টার। প্রিন্সিপাল, তু হ্যাঁ আমি। ফারহান, ক্যামেরা চালু কর। ফারহান, ঠিক আছে। তন্ময় প্রিন্সিপালকে বেঁধে ফেলল ল্যাম্পপোস্টের সাথে, তারপর ব্যাগ থেকে মাস্ক পরে নিল। তন্ময়, আইসা গেছি। হা, আবারও আইসা গেছি, সোনিয়া হত্যার নতুন কাহিনী নিয়ে। 6 মাস 7 দিন আগে যে মেয়েকে প্রিন্সিপাল রেপ করে খুন করে, সেই সত্য ঘটনার কাহিনী নিয়ে চলে এসেছি। একজন পিতা সমান প্রিন্সিপালই যদি এমন করে, তাহলে আমাদের এই দেশের সংস্কৃতির কি হবে? শরম করতেছে না আজ? বসে বসে বয়ান দিচ্ছ, কিন্তু আসল অপরাধীকে কেউ বাসাতে ফেলাতে পারো নাই। কিন্তু যে ভাই তার বোনের সাথে যে অন্যায় হয়েছে, সেটার বিচার চাইতে গেলে তাকে বিনা দোষে ড্রাগস আর মার্ডার কেসে ফেলে সারা জীবনের জন্য অন্ধকার জেলে পাঠিয়ে দিল। হা, কিন্তু আসল অপরাধীই ঘুরে বেড়াচ্ছে। যে পুলিশ অন্যায়কে ধামাচাপা দিস 50,000 টাকার জন্য, তাকে বলছি ডিপার্টমেন্টের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দাও। তো চলুন সত্য ঘটনা জেনে নি। তন্ময়, ওই বল, ওই দিন কি হয়েছিল আর মেয়েকে কেন করলি? কোমর থেকে পিস্তল বের করে মাথায় ধরলাম। প্রিন্সিপাল, বলছি। তারপর সমস্ত কিছু খুলে বলল, যেটা আপনারা জানেন। তন্ময়, এই ছিল সত্য ঘটনা। আমি বিচারক এবং প্রশাসন মহোদয়কে বলবো সোনিয়ার কেসটা আবারও ওপেন করতে এবং শাওনের উপর মিথ্যা অভিযোগ সরিয়ে মুক্ত এবং সুন্দর জীবনে ফিরিয়ে দিতে। প্রশাসনকে সম্মান করি, কিন্তু অসম্মানের কাজ কইরেন না, তাহলে সবগুলোর অবস্থা এইটার মতো করব। কথাটা বলে প্রিন্সিপালের কানে কানে বললাম গুড বাই। বলার সাথে সাথে ঠাস করে 9mm এর পিস্তল থেকে মাথার ভিতর একটা বুলেট ঢুকিয়ে দিলাম। প্রিন্সিপালের খেলা শেষ। প্রিন্সিপালের নীরব দেহ মাটিতে পড়ে রইল। তন্ময়, তোর মতো শিক্ষকের প্রতি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ও হ্যাঁ, এটা হলো সমস্ত কথার রেকর্ডিং। বাটন ক্যামেরার ভিডিও করা ফুটেজ ভিডিও প্রিন্সিপালের পকেটে দিল। শেষ হতে ক্যামেরা অফ করে দিলাম। এটা ভিডিও হলো। ফারহান আর তন্ময় দুজনেই বেরিয়ে এলো। গাড়িতে চাপতেই ফারহান গাড়ি স্টার্ট দিল, আর তন্ময় ল্যাপটপ অন করে ক্রোম ওয়েবসাইটে ঢুকে imi.web দিয়ে এই দেশের সমস্ত নিউজ চ্যানেলের সিস্টেম নিজের আয়ত্তে আনার কাজটা করতেছে। কিছুক্ষণের মধ্যে সফল হলাম। ক্যামেরার পিন ল্যাপটপে সেট করে ভিডিওটা আপলোড দিতেছি, এমন সময় একটা গাছের নিচে নজর গেল। তন্ময়, ফারহান গাড়ি থামা। কেন? ব্রেক করে। ফারহানের কথার উত্তর না দিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে একটা গাছের দিকে দৌড়াতে থাকলো। ফারহানও তন্ময়ের পিছে পিছে দৌড়াতে থাকলো। একটা মেয়ে গাছে উঠে গলায় ফাঁস নিচ্ছে। তন্ময় গিয়ে মেয়েটার পা ধরে উঁচু করে ধরল, যার ফলে মেয়েটা নিঃশ্বাস নিতে সুবিধা হচ্ছে। ফারহান গাছে উঠে রশি খুলে দিতে মেয়েটা নিচে পড়ল। সাথে সাথে তন্ময় মেয়েটার মুখে চড় বসিয়ে দিল। মেয়েটা তন্ময়ের সামনে কাঁদতেছে। তন্ময়,
এই মেয়ে পাগল নাকি? কি করতেছিলে? আরেকটু হলে তো মরে যেতে। আমেনা, আমি মরে গেলেই ভালো। আমি এই কলঙ্কের জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না। কান্না করে আকাশের আমেনা। তন্ময়, মানে? আশ্চর্য হয়ে আমেনা তন্ময়কে সব ঘটনা খুলে বলল। আপনারা তো জানেন, আর বললাম না। তন্ময় মেয়েটিকে তাদের গাড়িতে নিয়ে বসালো। ফারহান গাড়ি চালাতে শুরু করলো। কমিশনার, এসব কি হচ্ছে? একজন খুনি প্রকাশ্যে খুন করে সেটা ভিডিও করে আপলোড করছে, আর সেটা দেখে দেখে আমরা মজা নিচ্ছি। এসিপি, সরি স্যার, খুনি সমস্ত প্রমাণ লোফাট করে দিচ্ছে, তাকে ধরার কোনো প্রমাণই ছেড়ে দিচ্ছে না। কমিশনার, ভিডিও ট্যাপ করেন। এসিপি, আমরা সে কাজও করেছি, কিন্তু কোনোভাবে কোনো হ্যাকার বুঝতে পারছে না ভিডিও কোথা থেকে ছাড়া হচ্ছে। লোকেশন মডিফাই করে রাখছে, কোথায় এর অফিস কেউ জানে না। কমিশনার, ড্যামেট। ও হ্যাঁ, আজ থেকে এই কেস সিবিআই কাজ করবে। কিন্তু কমিশনার, কোনো কিন্তু না, আজ থেকে এই কেস সিবিআই হ্যান্ডেল করবে। ওকে স্যার। রাত 10:20 এমন সময় এসিপি কমিশনারের সাথে ফোনে যোগাযোগ করছে। জুকার ফেসওয়ালা মানুষটা আজ অবধি 17 জনকে খুন করেছে। তাদের মধ্যে কেউ না কেউ কোনো অপরাধ করেছে, হয়তো সে খুন করেছে, নয়তো সে ধর্ষণ করেছে। এসিপি নীরবে বসে আছে চেয়ারে। এমন সময় কনস্টেবল এসে হাজির হলো। কনস্টেবল, স্যার, টেনশন লাগছে, কিছু কি হয়েছে? এসিপি, আজ থেকে জুকারের কেসটা অন্য সিবিআই কভার করবে। শালার পিছনে 2 বছরে হাত ধুয়ে পড়ে আছি, আর শালা আমাগো নাকে দড়ি দিয়ে খুঁড়াইতেছে। কনস্টেবল, স্যার, তাহলে আমাদের নতুন কেসে নামতে হবে। হ্যাঁ, চলো। এসিপি আর কনস্টেবল দুজনে মিলে নতুন কেসে হাত দিল। তন্ময়, ফারহান আর আমেনা নামের মেয়েটি 3 জনে বসে আছে গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। তন্ময়, তোমার বাসা কোথায়? আমেনাকে লক্ষ্য করে। আমেনা, আদর্শ পাড়া কলোনি। তন্ময়, টেনশন নিও না, ওই ছেলেকেই তোমার বউ করব, একটু ওয়েট করো। আমেনা, সত্যি বলছেন ভাইয়া? তন্ময়, হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। আমেনা, ওকে পাওয়ার জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি। তন্ময়, ফারহান, ওর বাসায় নামাই দিয়ে যা। ফারহান, ঠিক আছে। কিছুক্ষণ পর ফারহান আমেনাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। তন্ময়, তুই খুলনা চলে যা, ওখানে গিয়ে ডেভিড চালানের জন্য আসবে, ওরে রিসিভ করে আমাগো গোডাউনে নিয়ে যাস, পরে আমারে জানাস। ফারহান, ভাই একটা কথা ছিল। বাসায় চলে যা, যেটা বলতে চাইছিস ওইটা কাল সকালে হয়ে যাবে। হ্যাঁ, আর শোন, পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলাস। ঠিক আছে, মন খারাপ করে। তন্ময়, সাবধানে যাস। ফারহান গাড়ি নিয়ে চলে গেল। অবশ্য জানি ওর মন খারাপের কারণ, তবে একটু অপেক্ষা করা অনেক ভালো। হাঁটতে হাঁটতে রাস্তার কোলের একটা টিউব কলে নিজের মুখটা পরিষ্কার করে নিয়ে হাঁটতে রইলাম। হঠাৎই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাব্বি কল করেছে। তন্ময়, হ্যাঁ বল। রাব্বি, কই তুই? রাগী কণ্ঠে। তন্ময়, সিটি মল। কেন, কি হয়েছে? রাব্বি, ওই শালা ওইখান থেকে এক পা নড়বি না। প্রচুর রাগী কণ্ঠে। কেন? আরে এত রাগ করছিস কেন? কারণ ছাড়া রাগ দেখাস কেন? ও, এর মধ্যেই ভুলে গেছিস? বুঝতেছি না কিছু। আরে ইয়ার, তুই ওখানে থাক, আমি আসছি। ওকে। সিটি মলের সামনে বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে কয়েকটা গাড়ি চলে এলো। গাড়িগুলো আর কারো নয়, রাব্বির। রাব্বি, গাড়িতে উঠ। গাড়িতে উঠে বসলাম। রাব্বি, গাড়ি চালাও। কিরে, এত আর্জেন্ট কোনো সমস্যা হয়েছে নাকি? হায় আল্লাহ, আমি এরে নিয়ে কই যামু? আফসোস করে। আরে, তানহা আম্মু ওদিকে কেক না কেটে রুমে বসে আছে। শতবার বলার পরও একই কথা, আঙ্কেল না আসলে কেক কাটবো না। এই ব্যাপার, ড্রাইভারকে সামনের দোকানে দাঁড়াতে বল। তোর আবার কি হলো? ওদিকে লোকজন সকলে বসে আছে। আরে 10 মিনিট সময় লাগবে, তুইও আয় আমার সাথে। না থাক, যা করবি তাড়াতাড়ি করে আয়। ওকে, ড্রাইভার আমার সাথে এসো। আমি আর ড্রাইভার ভিতরে গেলাম। ভিতরে ঢুকতেই, স্টাফ, স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তন্ময়, এই দোকানে যত রকম খেলনা আছে সবগুলোর 1 পিস করে দাও। স্টাফ, ওকে স্যার, 5 মিনিট অপেক্ষা করুন। ওকে। 5 মিনিটের মধ্যে স্টাফ সব খেলনা নিয়ে হাজির হলো কাউন্টারে। কাউন্টারে গিয়ে, তন্ময়, সবগুলোর দাম কত হয়েছে? স্টাফ, 80,000 টাকা স্যার। ওকে। আপনাদের এখানে গোলাপ ফুল পাওয়া যাবে? সিওর স্যার। তন্ময়, একটা গোলাপ ফুল দেন আর খেলনাগুলো ব্যাক করে দেন। টাকা ক্যাশ নেবেন নাকি কার্ডে? স্টাফ, স্যার, কার্ড আর ক্যাশ দুটোই পেমেন্ট হয়। ওকে, কার্ড সোয়াইপ করেন। স্টাফ, ওকে স্যার। টাকাগুলো দিয়ে ড্রাইভার আর একজন স্টাফ গাড়িতে তোলার জন্য হেল্প করলো। স্টাফ, স্যার, এই ফুলটা আপনার জন্য, এই শপিং মলের তরফ থেকে আপনার জন্য। থ্যাংক ইউ। স্টাফের থেকে ফুল নিয়ে গাড়িতে বসতে সোজা রাব্বিদের বাসায়। বাসায় ঢুকতেই ভাবি এগিয়ে এসেছেন। অনেক মেহমান, মিনিস্টার, এমপি, মেয়র, কমিশনার সকলেই আছেন। ভাবি, কি ভাই, এত লেট করলেন? যান গিয়ে আপনার আম্মুর রাগ ভাঙান। মামুনি কই? কোট খুলে। আর কোথায়? নিজের রুমে।
ঠিক আছে, আমি আসছি, আপনারা সবকিছু জোগাড় করেন কেক কাটার জন্য। এই বলে তন্ময় ভিতরে চলে গেল। একটা কথাই আছে না, সত্য বাতাসের আগে চলে। আজ তন্ময়ের সাথে সত্য মিথ্যার খেলা চলছে। এই অনুষ্ঠানে কমিশনারের মেয়ে তিশা আছে। যদি তন্ময় এত ভিড়ের ভিতর খেয়াল করে নাই, কিন্তু তিশা খেয়াল করছে। তিশা, এটা তো ভার্সিটির গাওয়াটা, কিন্তু এখানকার এমপির সাথে ওর কি সম্পর্ক? এই গাওয়াটা কি আসলেই গাওয়া নাকি সম্পূর্ণ ভুয়া? মনে মনে তিশা এসব চিন্তা নিজের মাথার ভিতর ঘুরপাক খেলছে। তন্ময় তানহার রুমে গিয়ে দেখে তানহা চুপচাপ বসে আছে দোলনায়, রাগে গাল ফুলে গেছে। তন্ময়, সরি মামুনি, কান ধরে তানহার সামনে বসে। তানহা কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। তন্ময়, মামুনি ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। আচ্ছা, আমাকে শাস্তি দাও। তানহা তারপরও চুপ আছে। তন্ময় বুঝতেছে না কি করবে। তন্ময়, মামুনি, তোমার জন্য এতগুলা খেলনা নিয়ে আসছি। তানহা, লাগবে না তোমাল তেন না, তোমালকাতে তথা নাই। অভিমানী কণ্ঠে পকেটে হাত দিতে গোলাপ ফুলটা পেলাম, তখনই সামনে এনে বললাম, ভুল হয়ে গেছে মহারানী, এখন আপনি আমাকে দেরি করে আসার জন্য শাস্তি দেন, দয়া করে আমার উপর রাগ করে থাকবেন না। তানহা হাত থেকে ফুলটা নিয়ে ঠাস করে ভেঙে ফেলল। তন্ময়, কান ধরছি, আর হবে না, রাগ করো না আমার লক্ষ্মী মামুনি। না, তুমি একটা মিথ্যুক। আসামিকে ফাঁসি কাঠে ঝুলালে যেমন লাগে তেমনই আজ আমার লাগছে। তন্ময়, মামুনি, কাজে ছিলাম, আর তোমার জন্য খেলনা আনতে গিয়ে লেট হয়ে গেছে। কাল আমি, তুমি, আম্মু, আব্বু সকলে ঘুরতে যাব। প্রমিত, এইবার ভুল করলে আলতথা বলবো না, কিন্তু ঠিক আছে আমার লক্ষ্মী মামুনি। তানহা হাসি মুখে তন্ময়ের মুখে একটা পাপ্পি দিয়ে গলা জড়িয়ে ধরল। তারপর তানহাকে কোলে নিয়ে বাইরে চলে এলাম। ভাবি, যাক বাবা, তাহলে অবশেষে মেয়ের রাগ ভাঙল। যেমন বাপ তেমন মাইয়া, দুটা আমারে দিছে জ্বালাইয়া, একটু ছন্দের স্টাইলে। তন্ময়, এই কথা বাইরে কইয়েন না। ভাবি, ঠিক আছে ঠিক আছে, এখন চলো। তানহাকে কোলে নিয়ে কেক কাটার ওখানে গেলাম। অবশ্য রাগলে অনেক কিউট লাগে তানহাকে। কেক কাটা শেষ হতে আমি আর রাব্বি পুলের পাশে আসতেছি। রাব্বি, একটা কথা বলার ছিল। বল। রাব্বি, তোর বাবা মায়ের খুনির সন্ধান পেয়েছি। হোয়াট? হ্যাঁ, কালকের মধ্যে সমস্ত তথ্য পেয়ে যাব। আর হ্যাঁ, আর একটা কাজ, এতিমখানার জন্য যে জমিটা দেওয়া হয়েছিল ওইটা কোনো এক মাস্তান দখল করে রেখেছে। তোকে ওখানে যেতে হবে। তোদের প্রশাসন বিভাগ কি করছে? ওরা ওখানে চুরি পড়ে আছে। তুই তোর কাজ করতে থাক। একজনের ভালোর জন্য 10 জনকে মারতে হলে কখনো পিছু ফিরবি না। কোনোদিন যদিও আমিও অন্যায় করি তাহলে আমাকেও। আরে ভাই, সত্যি তোকে নেতাতে ভালো মানায়। এরপরের বার সোজা মন্ত্রীর টিকিট কনফার্ম। হাসতে হাসতে রাব্বি, বিয়ের দাওয়াত কবে পাচ্ছিস? তন্ময়, কার বিয়ের দাওয়াত? রাব্বি, মেন্টাল তন্ময়ের। সেটা পাবনা মেন্টাল হাসপাতালে শুনতে হবে। হাসতে হাসতে রাব্বি, মজা না, আমি কিন্তু সিরিয়াস। তোর আবার হঠাৎ কি হলো যে আমাকে বলির পাঠা করতে চাস? লাইফটা তো এভাবে চলবো না, একটা সংসার লাগবে। দেখ ভাই, আমি চাই না আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। রাব্বি, তন্ময় লিসেন, অতীতকে কেন বুকে চেপে রেখে চলছিস? একটা মেয়ে গেছে তো কি হয়েছে, এখনো পৃথিবীতে অনেক মেয়ে আছে। প্লিজ এসব কথা আর মনে করাস না। আর কিছু না বলে তন্ময় রাব্বিদের বাসার ভিতরে ঢুকে গিয়ে ফ্রিজ ওপেন করলো। ফ্রিজ ওপেন করতেই বিদেশি ভোটকা পেল, আর ওটা নিয়ে সোজা ছাদে। ছাদে উঠে নিজের ইচ্ছে মতো গলায় ঢেলে নিলাম। তিশা, আরে গাওয়াটা কই গেল? এখানেই তো ছিল। আশেপাশে তাকিয়ে আশেপাশে অনেকক্ষণ খুঁজলো, কিন্তু তন্ময়কে কোথাও পেল না। মেহমানদের আপ্যায়ন করার সময় হয়ে গেছে। সকলে টেবিলে বসে গেছে, তাদেরকে আপ্যায়ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাব্বি আশেপাশে তন্ময়কে খুঁজতেছে, কিন্তু সকলের মাঝে তন্ময়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। খাবার পর্ব শেষ অবধি রাব্বি অনেকটা বিজি। খাবার পর্ব শেষ হতে রাব্বি বাড়ির সকল জায়গায় খুঁজতে লাগলো। অবশেষে ছাদে গিয়ে দেখে তন্ময় মদ খেয়ে শুয়ে আছে। তন্ময়ের মুখ থেকে একটা কথাই বের হচ্ছে, খুব ভালোবাসি তোমাকে। রাব্বি চোখের কোণে নিজের অজান্তে অশ্রু চলে এলো। রাব্বির বউ রাব্বির কাঁধে হাত দিতে রাব্বি হতভম্ব হয়ে পিছে তাকিয়ে দেখে তার বিবিজান বসে দাঁড়িয়ে আছে। রাব্বি তন্ময়কে তুলে একটা রুমে নিয়ে রাখলো। এভাবে কেটে গেল রাতটা। রাব্বি সারা রাত ঘুমায়নি। ওই দিনের জন্য রাব্বি নিজেকে অপরাধী ভাবছে, যে দিনটা তন্ময়ের ভালোবাসার মানুষকে বাঁচাতে পারেনি রাব্বি। তন্ময় ঘুম থেকে উঠে দেখে তন্ময়ের পাশে তানহা শুয়ে আছে। তন্ময় ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর তানহা উঠে পড়ল। তানহা, আন্তেল আন্তেল। তন্ময়, হ্যাঁ মামনি। তানহা, ঘোলা খেলবো ঘোলা খেলবো। ঠিক আছে, আমার কাঁধে ওঠো। তন্ময় ফ্লোরে ঘোড়ার মতো বসে পড়ল, আর তানহা খুশিতে তন্ময়ের পিঠে বসে পড়ল। অনেকক্ষণ ধরে খেলছি। হঠাৎ ধুরুম একটা শব্দ হলো। পিঠটা কেমন জানি হালকা হয়ে গেছে। পিছে তাকিয়ে দেখি তানহা ফ্লোরে বসে কাঁদছে, আর ভাবি দাঁড়িয়ে রাগে ফুঁসছে। বুঝতে আর বাকি রইল না।
তানহাকে ভাবি মেরেছে। বুকের ভিতর কেমন জানি করে উঠল, মনে হচ্ছে বুকের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেছে। বুকের ভিতর কিছু একটা হিনছে, কিন্তু অনুভূতি প্রকাশ করতে পারছি না। নিজের অজান্তে পানি চলে এলো। তানহাকে বুকে এগিয়ে নিয়ে ভাবির দিকে কান্নায় টলমল চোখে ভাবিকে জিজ্ঞাসা করলাম, তন্ময়, ভাবি মামুনিকে মারলে কেন? ভাবি, ওর সাহস কি করে হলো? ও আপনার গায়ে উঠছে? তন্ময়, ভাবি আমি ওকে বলছিলাম উঠতে। আর কথা বলার শক্তি হারায় ফেলছি। আমার পৃথিবীর অর্ধেক জুড়ে আছে তানহা। ওর গায়ে কেউ টোকা দিলেও আমার বুকে গাঁথে। আর কোনো কথা না বলে চোখের পানি মুছে ব্যাগটা কাঁধে নিয়ে রাব্বিদের বাসা থেকে বেরিয়ে এলাম। অনেকটা একা একা লাগছে। ওখানে থাকলে তানহার কান্না আমি সহ্য করতে পারবো না। আজ আর খাবার খেতে ইচ্ছে করছে না, যার ফলে একদম ভার্সিটির দিকে এগিয়ে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি একটা ছেলে বাদামের ঝুড়ি নিয়ে বাদাম বিক্রি করছে। এতদিন এই ছেলেকে দেখিনি, আজই প্রথম দেখলাম। ছেলেটার বয়স 10 বছর কি 8 বছর হবে। ছেলেটির পাশে গিয়ে বসলাম। তন্ময়, আমাকে 10 টাকার বাদাম দিও। ছেলে, ঠিক আছে ভাই। তন্ময় ওরফে অর্ক ছেলেটির লাগানো দোকানের পাশে গিয়ে বসল। ছেলেটি অর্ককে বাদাম দিল। ছেলে, ভাইয়া আপনার বাদাম। তন্ময়, ধন্যবাদ। একটা কথা বলবো তোমাকে, এখন তো তোমার বেচা কেনা তেমন নাই, তো আমার সাথে বসে গল্প করবা? ছেলে, ঠিক আছে ভাই। ছেলেটি এসে আমার পাশে বসল। অর্ক, তোমার নাম কি? ছেলে, রাফিজ। আপনার? অর্ক, অর্ক, তুমি লেখাপড়া করো না? রাফিজ, না ভাইও, আমার আব্বাই মইরা যাওয়ার পর আম্মাই কষ্ট কইরা লেখাপড়া করাইতো। 1 বছর হইল আম্মাই অসুস্থ, এর জন্যই লেখাপড়া করি না। অর্ক, তোমার আম্মুর কি হয়েছে? রাফিজ, আম্মার না ব্লাড ক্যান্সার। আম্মাই লোগ্য বাসায় বাসায় কইরা আমাগোর জন্য খরচ চালাইতো, মাগার এখন পারে না, তার জন্য আমি লেখাপড়া বাদ দিয়া বাদাম বেচা খাই। ভাই একটা কথা কইতাম, আপনি যদি কিছু মনে না করেন তাইলে। অর্ক, হ্যাঁ বলো। রাফিজ, ভাই সকলে সুন্দর সুন্দর পোশাক পইরা কলেজে আইয়ে, আপনি এরম ময়লা পোশাক পইরা আইছেন কেন? দেখো, মানুষের পরিচয় তার পোশাক আশাকের থেকে হয় না, হয় তার ব্যবহার দেখে। আর আমার সামর্থ্য নাই নতুন কাপড় কেনার, তার জন্যই পুরান কাপড় পরছি। এমন সময় আকাশ হাত থেকে বাদামের টোঙ্গা নিয়ে হাসতে হাসতে চলে গেল। রাফিজ আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর, এই ভাই, আকাশকে উদ্দেশ্য করে, আপনি ওনার বাদাল লইয়া গেলেন কেন? উচ্চস্বরে। আকাশ চোখের চশমা খুলে পিছনে তাকিয়ে আমাদের দিকে হাঁটতে থাকলো। অর্ক, তুমি এসব কি করছো? ওরা ভালো মানুষ না। রাফিজ, ভাই আপনি চুপ কইরা বন দেখি। ছেলেটার সাহস দেখে মুগ্ধ হলাম। কিছুক্ষণের মধ্যেই আকাশরা আমাদের কাছে চলে এলো। আকাশ, ওই কি বললি? ধমক দিয়া। রাফিজ, আপনি ওনার বাদাল লইলেন কেন? আকাশ, রাফিজের কথা শুনে রাগী কণ্ঠে ওরে মারতে যাবে, তখনই তন্ময় আকাশের সামনে দাঁড়িয়ে বলে, অর্ক, ভাই ভাই, ও বাচ্চা মানুষ, ভুল করে ফেলছে, মাফ কইরা দেন। অনুনয়ের সুরে। আকাশ, ফকিন্নি, এখান থেকে সর। রাগী কণ্ঠে। তন্ময়, ভাই মাফ কইরা দেন প্লিজ। তিশা, আকাশ ছাইরা দে। হঠাৎ তিশার কণ্ঠে ঘুরে তাকিয়ে দেখল আকাশ। আকাশ হাত নিচু করে ফেলল। অর্কের সামনে এসে তিশা জিজ্ঞাসা সুরে পড়ল, তিশা তোমার নাম কি? অর্কের দিকে তাকিয়ে। অর্ক আহমেদ, মাথা নিচু করে। তিশা, মিথ্যা, ধমক দিয়ে। তিশার ধমকে আকাশ একটু ভয় পেলেও তন্ময় স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে আর মুচকি হাসছে। তিশা, আমার দিকে তাকাও। আকাশ, ওর সাথে এত কিসের কথা? বিরক্ত হয়ে। আকাশের রাগ হচ্ছে কারণ তিশা ওই ছেলেটার সাথে তুমি তুমি করে কথা বলছে। তিশা, আকাশ জাস্ট শাট আপ। হ্যাঁ আমি তোমাকে বলছি, তোমার সত্য নাম কি? অর্ক, জি অর্ক আহমেদ, মুচকি হেসে তিশার দিকে তাকিয়ে। তিশা, মুদ রাব্বি ইসলাম রনি, আমাদের এই ঢাকা জেলার একজন মেয়র, তার সাথে তোমার কি সম্পর্ক? অর্ক, এই মেয়ে কি আমার সম্পর্কে জেনে গেছে? না, এটা কেমনে হবে? মনে মনে। তিশা, কি হলো, আমার দিকে তাকিয়ে আছো কেন? বলো তুমি রাব্বি স্যারকে কি করে চিনো? অর্ক, আমি ওনাকে চিনব কি করে? তিশা, দেখো নাটক করবা না, গতকাল রাতে আমি তোমাকে রাব্বি স্যারের প্রিন্সেসের সাথে দেখছি। অর্ক, আপনি এসব কি বলছেন? আমি তো গতকাল রাতে বাসায় ছিলাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তিশা, আমার কোথাও ভুল হচ্ছে না, আমি রাতে ভালো করে দেখেছি, দেখো আমাকে রাগিও না। সরি ম্যাম, আমি কোনো মেয়র রাব্বিকা চিনি না। কথাটা বলে অর্ক পাশ কাটিয়ে চলে এলো। হাঁটতে হাঁটতে সামনে যেতেই প্রিন্সিপাল স্যারের বিয়ে অ্যানাউন্স দিল, আমরা যেন হলরুমে যাই। সকলে কথা শুনে সকলে হলরুমের দিকে এগিয়ে গেলাম। প্রচণ্ড ভিড়ভাট্টার মাঝে পাশে তাকাতে দেখি আকাশ আর রাফি দুজন দুই পাশে। আকাশ, তিশার থেকে দূরে থাকবি, নাইলে তোর কিস্সা খতম করে ফেলবো। রাগী কণ্ঠে, দাঁতে দাঁত চেপে। রাফি, তিশা তোর সাথে কথা বলতে চাইলেও তুই ওর থেকে দূরে চলে আসবি, ওর কোনো কথার জবাব দিবি না। আকাশ, কসম তুই যদি তিশার লগে কথা কস তাইলে তোর খবর আছে। মুচকি হেসে অর্ক জবাব দিল। অর্ক, ঠিক আছে ভাই, আপনারা যেমনটি বলেছেন আমি তেমনটিই করব, ওই আপুর আশেপাশে আমি থাকবো না। আকাশ, এই তো গুড বয়। অর্ক, আজ অব্দি আমি অন্যেরে হুমকি দিছি আর নিজেই হুমকির মুখে পড়তাছি মনে মনে।
অবশেষে হলরুমে পৌঁছে সবার পিছনের একটা চেয়ারে বসে রইলাম। প্রিন্সিপাল স্যার, গতরাতে আমার প্রিয় বন্ধু প্রিন্সিপাল আহমেদ শফিককে নিঃশংসভাবে খুন করে একজন খুনি, আর সেটা বিভিন্ন চ্যানেলের সিস্টেম হ্যাক করে ভিডিও দেখায়। আমরা তার আত্মার শান্তির জন্য 1 মিনিট দাঁড়িয়ে অনশন করি। অর্ক: ঠিক আছে, আপনারা করেন, আমি তো পোলামু। স্যারের কথা মতো দাঁড়িয়ে গেল সবাই। এদিক ওদিক তাকিয়ে ব্যাগ ঘাড়ে করে বেরিয়ে এলাম হলরুম থেকে। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তিশার চোখ ফাঁকি দিতে পারে নাই অর্ক। অর্ক হাঁটতেছে ব্যাগ কাঁধে নিয়ে, তিশাও অর্কের পিছু নিচ্ছে। অর্ক হাঁটছে ফুটপাত দিয়ে। একটি দোকানে খেয়াল করল একটি বইয়ের দোকানে ঝুলানো আছে। বইটি দেখে অর্ক থেমে গেল। বইটিতে বড় বড় করে লেখা আছে জোকার অফ দ্য রকস্টার, আর বইয়ের কাভারে আছে জোকারের মুখ। তন্ময়: হ্যালো, এই বইটির মূল্য কত? দোকানদার: 150 টাকা। তন্ময়: বইটি আমাকে দেন। দোকানদার: ঠিক আছে। তন্ময় দোকানে থাকা আয়নার দিকে শীষ বাজাতে বাজাতে নিজের চেহারা দেখছে। এমন সময় লক্ষ্য করল তিশা ওর দিকে তাকিয়ে আছে। তন্ময়: এই মেয়ে এখানে কেন? এই মেয়ে কি আমাকে অনুসরণ করছে? মনে মনে চিন্তার ছেদ ঘটিয়ে দোকানদার বলল। দোকানদার: ভাইয়া, এই নিন। তন্ময়: ধন্যবাদ। টাকাটা দিয়ে তন্ময় ওখান থেকে সরে যায়। কিছু দূর যেতেই তিশার চোখ ফাঁকি হয়ে যায় তন্ময় উর্ফে অর্ক। তিশা আশেপাশে ভালো করে দেখে কিন্তু অর্ককে পায় না। তিশা দোকানদারের কাছে গিয়ে প্রশ্ন করে। তিশা: ভাইয়া, আমাকে একটু সাহায্য করবেন? দোকানদার: জি বলুন, আপনাকে কি করে আমি সাহায্য করতে পারি? তিশা: ভাইয়া, একটু আগে একটা ভ্যাবলাকান্ত ছেলে আপনার দোকানে এসেছিল। ঠিক কি করতে এসেছিল বললে ভালো হতো। দোকানদার: সরি ম্যাম, এটা আপনাকে আমি বলতে পারি না। তিশা: ভাইয়া, এটা আমার জীবনের সাথে জড়িয়ে আছে। আসলে ছেলেটা আমার বিএফ, একটু বুঝেন প্লিজ। ডাহা মিথ্যা কথা। দোকানদার তিশার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর মনে মনে বলছে। দোকানদার: কি বলে এই মেয়ে? এমন সুন্দরী মেয়ের অমন ভ্যাবলাকান্তের মতো বিএফ? মনে মনে। তিশা: প্লিজ ভাইয়া। দোকানদার: ঠিক আছে। উনি এই বইটা কিনে নিয়ে গেল। তিশা বইটা হাতে নিয়ে মনে মনে ভাবতে রইল। তিশা: এই বইতে এমন কি আছে যে এই বইটা ও কিনল? এটা তো কোনো রকস্টারের জীবন কাহিনী। রকস্টার এমপি, ঠিক এসব মিলছে না। মনে মনে। ভাইয়া, এটার দাম কত? দোকানদার: 200 টাকা। তিশা: ঠিক আছে, এটা আমাকে দিন। ব্যাগ থেকে 200 টাকা বের করে দিয়ে তিশা ওখান থেকে নিজের বাসায় চলে আসে। আর তন্ময়ও এতক্ষণে বাসায় পৌঁছে গেছে। বাসায় পৌঁছে তন্ময় ফ্রেশ হয়ে বইটা খোলে। এমন সময় রাব্বির কল এলো। রাব্বির কলটা রিসিভ করে নিল। তন্ময়: হ্যাঁ বল। রাব্বি: কই তুই? তন্ময়: এই তো বাসায় শুয়ে আছি। রাব্বি: সকালে বাসা থেকে না বলে চলে গেলি কেন? তন্ময়: এমনি। রাব্বি: এমনি তোরে আমি কেলানি দিমু। তোর ভাবিরে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিছি। তন্ময়: মানে? রাব্বি: মানে সোজা, আমি ওরে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিছি। তন্ময়: কিন্তু কেন পাঠালি? কঠোরভাবে প্রশ্ন করে। রাব্বি: আমার বন্ধু ওর কারণে রাগ করে বাসা থেকে চলে যাবে, আর কি বসে বসে দেখব? চুপ সালা, ধমক দিয়ে 5 মিনিটের ভিতর গাড়ি নিয়ে বাসার সামনে আয়। রাব্বি: কেন? আসতে বলছি, চলে আয়। এত কথা কেন বলছিস? রাগী কণ্ঠে। ঠিক আছে, আসছি। বই রেখে তৈরি হয়ে নিলাম, আর কোমরে তো পিস্তল আছে। তৈরি হয়ে বাসার নিচে গিয়ে পৌঁছালাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর রাব্বির গাড়ি দেখতে পেলাম। গাড়ি এসে তন্ময়ের সামনে দাঁড়ালো। গাড়ির ভিতরে উঠে গিয়ে ড্রাইভারকে রাব্বির শ্বশুরবাড়ির পথ বলে দিলাম। রাব্বি: ওখানে কেন? আমি ওখানে যাব না। তন্ময়: তুইও যাবি, তোর গাড়িও যাবে। চুপ করে বসে থাক। ড্রাইভার, তুমি চালাও। গাড়ি চালাতে শুরু করে। তন্ময় রাব্বি দুজনে শান্ত হয়ে বসে আছে। ওদিকে ফারহান বসে আছে চায়ের দোকানে। ফারহান: এই মাশরাফি, চা দিতে বল। মাশরাফি: ঠিক আছে ভাই।
এমন সময় তৌফিক গাড়ি নিয়ে এসে হাজির হয়। তৌফিক, ভাই কিছু কথা আছে আপনার সাথে। ফারহান, হ্যাঁ বল। তৌফিক, ভাই একটা পাক্কা খবর আছে, 10 তারিখে ড্রাগসের ডিল আসছে। ফারহান, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ। তন্ময় আর রাব্বি চলে এসেছে তানহার নানু বাড়ি। গাড়ি গেট দিয়ে ভিতরে ঢুকতেই ফারহানের কল। তন্ময়, হ্যাঁ বল। ফারহান, 10 তারিখে ড্রাগস আসছে। তন্ময়, মাল কার? ফারহান, বলতে পারি না। তন্ময়, খোঁজ নে। ফারহান, ঠিক আছে। তন্ময় কল কেটে গেটের দিকে গেল। গেটে গিয়ে কলিং বেল চাপতেই রাব্বির শ্বশুরি দরজা খুলে দিল। তন্ময়, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, ওয়ালাইকুম আসসালাম। আরে কই তুই? রাব্বিকে খুঁজে আশেপাশে তাকিয়ে। পিছে তাকিয়ে দেখি রাব্বি পিছে দাঁড়ায় আছে। ওরে সামনে নিয়ে এলাম। আন্টি, আরে বামা তুমি? রাব্বি, আম্মা কেমন আছেন? আন্টি, ভালো, তুমি? রাব্বি, ভালো। আন্টি, ভিতরে আসো বাবা। রাব্বি, হ্যাঁ। আন্টি, তানহা কোথায়? তুমি নানু ভাই, দেখো বাবা এসেছে। কথাটা শুনতে তানহা দৌড়ে এসে রাব্বির কোলে উঠল। তানহা রাব্বির গালে পাপ্পি দিও, পরে আমার কোলে চলে এলো। তানহা, আন্টিল? তন্ময়, হ্যাঁ আম্মু। তোমার আম্মু কোথায়? বলো আঙ্কেল আর আব্বু আসছে। টিকাতে। নিচে নামিয়ে দিতে তানহা দৌড়ে চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর তানহার আম্মু চা নিয়ে চলে এলো। তানহার আম্মু চা নিয়ে আসলো। আমি চুপ করে আছি। ভাবির মুখে রাগের ছাপ, হয়তো আমার ওপর নয়তো ওনার স্বামীর ওপর। মুচকি হেসে দাঁড়িয়ে ভাবিকে সালাম দিলাম। তন্ময়, আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কথাটা বলে চলে যেতে লাগল। রাব্বি চা খাচ্ছিল, অমন সময় কেনু দিয়া মারলাম এক গুতা, আর অমনি ওর চা পড়ে গেল। রাব্বি ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। তন্ময়, আব্বে বৈশা বৈশা চা না খাইয়া বউরে ম্যানেজ কর চা। একটু ধমক দিয়ে। রাব্বি, আমার দ্বারা সম্ভব না। তন্ময়, যাইতে কিনা সেটা বল। রাগী চোখে। অমনি দেখিস না তো, আমি যাচ্ছি। এই তো গুড বয়। আর পাম দিতে হবে না। কথাটা বলে উঠে ভাবির দিতে যেতে লাগল। রাব্বি, বৃষ্টি, একটু কথা ছিল। বৃষ্টি কোনো কথা বলছে না, কারণ প্রচুর রেগে আছে বৃষ্টি রাব্বির ওপর। রাব্বি, ওগো শুনছ, একটু কথা ছিল। ওই শালা, আমি কি বইরা নাকি? এক কথা কতবার বলা লাগে? কুন্তি সামনে রেখে লাগি কণ্ঠে বলল। রাব্বি, আরে নামাও নামাও। কি নামাবো? কুন্তিটা। রাব্বি, আসলে ওখানে বসে থাকা ছেলেটাকে তুমি যেমন সাধারণভাবে চেনো, ঠিক আমি ততটাই তাকে অসাধারণ ভাবি। আমার বয়স তখন 9 বছর, বাবা মা মারা যায়। 7 বছর বয়স থাকতে আমি তখন রাস্তায় কাগজ ঘোরাতাম। একদিন আমি কাগজ ঘোরাচ্ছি, এমন সময় দেখলাম একটা ছেলে শুয়ে আছে রাস্তার একপাশে। ছেলেটির পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলাম, এই তোর নাম কি? ছেলে, তন্ময়। রাব্বি, এখানে কি করছিস? তোর শরীরের পোশাক আশাক দেখে মনে হচ্ছে বড় ঘরের ছেলে, কিন্তু এইখানে শুয়া আছোস কেন ধুলাতে? তন্ময়, আমার বাবা মা কেউ নাই, ওরা বাবা মাকে মেরে ফেলেছে। কাঁদতে কাঁদতে। রাব্বি, কাঁদিস না, আচ্ছা আমার সাথে যাবি? তন্ময়, আমাকে কিছু খাবার এনে দিবা, 4 দিন হলো কিছু খায় না। আচ্ছা চল আমার সাথে। রাব্বি তন্ময়কে নিয়ে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে যায়। রাব্বির পকেটে ছিল কিছু খুচরো পয়সা, যেগুলো দিয়ে একটা চা আর একটা পাউরুটি কিনে দুজনে ভাগ করে ওগুলো খেয়ে নেয়। এভাবে ওর সাথে পরিচিত হয়। একদিন সকালে রাব্বি আর তন্ময় একটা চায়ের দোকানে যায়। কাজের সন্ধানে দুজনে চায়ের দোকানে কাজও পেয়ে যায়। 3 বেলার খাবার জুটে
আর রাতে হলে দোকানের সামনের বেঞ্চে দুজনে মাথা রেখে শুয়ে পড়ে। খুব আনন্দে দিন কাটে তাদের। একদিন, মালিক, ওই রাব্বি, এদিকে আয়। রাব্বি, আসছি কাকা। মালিক, কই রে, আয় খাঁচারার বলা। তন্ময় গালেটা শুনতে শক্ত হাতে গ্লাস ধরে নেয় আর রাগী দৃষ্টিতে আর চোখে মালিকের দিকে তাকায়। রাব্বি, হ্যাঁ কাকা বলেন। মালিক, মাদারচোদ, এত দেরি করলি কেন? তোরে না কখন ডাকছি? বলে মারতে শুরু করে। তন্ময় তখন ক্ষেপে আগুন। সাথে সাথে গ্লাস ভেঙে মালিকের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। 3-4 বার ঢুকানোর পর রাব্বি ওরে ধরে পিছনে টেনে আনে। তখন আশেপাশের লোকজন ওদের ধরে ফেলে আর পুলিশের হাতে দিয়ে দেয়। দুর্ভাগ্যবশত মালিক জায়গায় মারা যায়, যার ফলে ওদের এলো 10 বছর পর দেশের মাটিতে পা রাখল জাফর। 2011 সালে এক বিস্ফোরণ করে সেখানে প্রায় 300 মতো লোক মারা যায়। তার মাঝে 150 জন ছিল স্কুলের শিক্ষার্থী। সেই দিনটা ছিল ভয়াবহ। গাড়ি থেকে নেমে সোজা ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে রইল। কিছুক্ষণ পর আপনা আপনি হাসতে শুরু করল। এই কবির, শুন। জি স্যার বলুন। আমার ভাই কি সুন্দরভাবে শুয়ে আছে। আচ্ছা, আমার ভাইয়ের সাথে এমন করলো কেন? ও তো শুধু একটা মেয়ের সাথে বিছানা গরম করেছিল আর তাকে মেরে ফেলল। কান্না করে। ফারহান পকেট থেকে মোবাইল বের করে তন্ময়কে কল করল। ভাই, একটা গরম খবর আছে। হ্যাঁ বল। আলী ইমরান জাফর দেশে আইছে। সত্যি? হ্যাঁ সত্যি। এবার খেলা জমবে, রক্তের হোলি শুরু করব। তন্ময় কল কেটে জাফরের ফোনে কল করল। জাফরের ফোন বাজতে রইল। কিছুক্ষণ পর কল রিসিভ করল। কে? তোর জমদূত। এই কে তুই? এই আওয়াজ নিচে। 300 মানুষ, 150 স্কুল কলেজের ছাত্রছাত্রী। সুন্দরগড় গ্রাম, 600 জন মানুষ, 250 পরিবার, 960 একর জমি। সকল মানুষকে তুই নিষ্ঠুরভাবে মেরেছিস। তুই কি ভেবেছিস বেঁচে যাবি? তোর মৃত্যুর ঠিকানা আমি লাগাবো। এই আমি জাফর, ভয়ঙ্কর জাফর। তন্ময় কল কেটে রাগী কণ্ঠে রাব্বির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলো। তন্ময় হাঁটতে হাঁটতে বাসার দিকে এগিয়ে যাচ্ছে। ওর শরীর প্রচুর রেগে আছে। তিশা বেলকনিতে বসে ঝালমুড়ি খাচ্ছে আর রাস্তার যাতায়াতকৃত মানুষকে দেখছে। এমন সময় লক্ষ্য করল অর্ককে। অর্ক একটা রাস্তার ছেলের পাশে বসল। ছেলেটির পরনে একটি প্যান্ট। বয়স 6-7 বছর হবে। ছেলেটি গোলাপ বিক্রি করছে। এই শুন, কন, তোর নাম কি? আমার নাম সানি। গোলাপ কত করে বিক্রি করছিস? 20 টাকা। তোর বাবা নেই? হ্যাঁ আছে, বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন, তোর বাবা কি অপরাধ করেছে? আব্বাই কিচ্ছু করে নাই, ওই মজিদ চাচা সেই করছে। উনি আব্বারে জমি দেওয়ার নাম কইরা পুলিশ লইয়া ধরাইয়া দিছে। কয়টা ফুল বিক্রি করছিস? একটাও করি নাই। না, বেচলে চলবি কেমনে? দুপুরে খাইছিস? না আঙ্কেল, এখনো পেটে কিচ্ছু পড়ে নাই। গোলাপ পিচ্ছা বাড়িতে গেলে আম্মায় টাকা লইয়া ডাল কিন্না খাওন করব। আচ্ছা, আমি যদি তোকে খেতে দিই তাইলে তুই খাবি? সত্যি আপনি দিবেন? তন্ময়ের পিছনে ছিল একটি সিঙ্গারার দোকান। তন্ময় হাঁটতে হাঁটতে সিঙ্গারার দোকান থেকে 4টে সিঙ্গারা কিনে ছেলেটির হাতে দিল। ছেলেটির হাতে দিতে একটি হাসি, যার মূল্য কোটি টাকার সমান। তো একটা কথা বলি, আমি তো মিরপুরে থাকি। এখানে একটি এতিমখানা আছে। প্রতি শুক্রবার নামাজ শেষ করে ছেলেদের সাথে যখন আড্ডা দিই, তখন মনে হয় পৃথিবীর সবথেকে সুখী মানুষ আমি। ওদের সাথে কথা বললে মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায়। পারলে এতিম ছেলে মেয়েদের পাশে থাকুন, নিজে ভালো থাকবেন এবং ওরাও ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আচ্ছা, এখন আমি তোর গোলাপ বিক্রি করি? ভাই, গোলাপ লন, গোলাপ টাকা লাগতো ফ্রি লন। ভাবিরে দেন, চাচিরে, বউরে দেন, জিএফরে দেন। যারা খান বউয়ের হাতে কেলানি, তারা মারেন জোরে সোরে হাততালি। বউ রাগ করে ঘন ঘন, বউরে গোলাপ দিয়ে রাগ ভাঙায় সুখে থাকেন চেঁচিয়ে চেঁচিয়ে। কিছুক্ষণের ভিতর গোলাপের বালতি শেষ, আর তখন আমি ওর পাশে বসলাম। তোমার গোলাপ কতগুলো আনছিল? 20টা। গুনতে পারো? 50 অবধি জানি। ওহো, আচ্ছা, এই নাও 500 টাকা, এইটা তোমার গোলাপের টাকা। আর এই নাও 1000 টাকা, এইটা তোমার আম্মারে দিবা। আর 100 টাকা দিয়ে তুমি মজা কিন্না খাইবা, ঠিক আছে? হাসি দিয়ে। ছেলেটা হাসতে হাসতে খালি ঝুড়ি নিয়ে বাসার দিকে চলে গেল। তন্ময় মন ভরে শান্তিতে নিঃশ্বাস নিয়ে হাঁটতে থাকলো। তিশা বেলকনিতে দাঁড়িয়ে এতক্ষণ সবকিছু দেখছিল। তিশা বেলকনি থেকে উঠে নিজের রুমে গেল। রুমে গিয়ে টেবিলে থাকা কলমদানির দিকে নজর চেতে খেয়াল করলো অর্কের গলায় ঝুলানো সেই চেন। কলমদানি থেকে চেনটা বের করে হাতে নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল।
তিশা চেনটার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকলো। তিশা, অর্ক ছেলেটা অনেক ভালো, কিন্তু একটু বোকা টাইপের। ওর বউ যে হবে সে অনেক সুখে থাকতে পারবে। ধুর, এসব কি ভাবছি, অমন হাবা টাইপের ছেলের বউ হবে কে? তিশা বিছানায় গড়াগড়ি করছে চেন হাতে নিয়ে। অর্কের এমন রূপে দেখার পর তিশার মনটা কেমন জানি করছে, কিছুতেই শান্ত হচ্ছে না। তন্ময় বাসায় এসে বিছানার নিচ থেকে পিস্তল বের করে, একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এলো। তন্ময়ের নেক্সট টার্গেট সিএম এর ছেলে। সিএম এর ছেলেকে কিডন্যাপ করা একটু কষ্ট হবে, কিন্তু কিডন্যাপিস্টের কাছে এসব কিছু না। বাসার নিচে এসে বন্ধ করা সিম বের করে মোবাইলে লাগালো আর সিএম এর নাম্বারে কল দিল। কিছুক্ষণ পর কলটা রিসিভ হতে, কে বলছেন? তোর বাপ। এই উচ্চস্বরে, তোর জন্য একটা দুঃখের সংবাদ আছে। দুঃখের সংবাদ, এই সিএম পকেটে নিয়ে ঘুরে। আগামী 24 ঘন্টার ভিতর তোর ছেলেকে আমি কিডন্যাপ করব। তুই একজন সিএম এর সাথে কথা বলছিস? হা হা, সুন্দরগড় গ্রাম, 600 জন মানুষ, 250 পরিবার, 960 একর জমি। পুরো কথা বলতে না দিয়ে সিএম বলল, কে তুই? সুন্দরগড়ের জমিদার রবিউল চৌধুরীকে তুই চিনিস? সামান্য একর জমির লোভে পুরো গ্রামের মানুষকে মেরে দিলি, আমার বাবা মাকেও মেরে দিলি। সামান্য? হা হা, পুরো 960 একর জমি, যার মূল্য এখন পুরো 25,000 কোটি টাকা। এই লোভেই তোদের মৃত্যুর মুখে নেবে, এক একটারে রাস্তায় ফেলাইয়া কোপামো। সিএম কল কেটে বাসা থেকে বেরিয়ে বায়ের রোড ধরে জঙ্গলের দিকে হাঁটতে রইলাম। পিঠে ব্যাগ, যার ভিতরে ল্যাপটপ, জোকার কালার আর শরীরে কালো রঙের জ্যাকেট। লোকজনের ভিড় থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে পুরান বাড়িতে ঢুকলাম। এখানে আসার মতো কেউ নাই, এটা অনেক পুরা বাড়ি, যেখানে মানুষ জানে ভূতের বসবাস। তন্ময় ব্যাগ থেকে রং বের করে নিজের মুখে জোকার ফেস করে নিল আর মুখে হ্যাকার মাস্ক করে নিল। দরজা দিয়ে ভিতরে ঢুকতে হ্যাকার স্পটের লোগো মনিটরে ঘুরতে থাকলো। সবুজ ভাই, কাজ হয়ে গেছে, সমস্ত ল্যাপটপ ঠিকমতো জায়গায় লাগানো হয়েছে কিনা দেখেন। লাগানো ঠিক আছে। ভাই, আমাদের কি কাজ করতে হবে? প্রথম কাজ, আলী ইমরান জাফারের সমস্ত তথ্য আমার চাই। 2011 সালের বড় বোম ব্লাস্ট থেকে শুরু করে আজ অবধি যত প্রকার তথ্য আছে সব চাই। ভাই, একটা কথা বলবো? ভাই, 1 বছর হলো আপনার সাথে কাজ করি, কিন্তু আজ অবধি আপনার মুখ দেখতে পাই না। আপনার মুখটা দেখার সুযোগ হবে কি? একদিন না একদিন সত্য সামনে সবাই জানবে আমার আসল পরিচয়। সেদিন সবার সামনে আমাকে দেখানো হবে, সেদিন দেখিস। এখন কাজের কথায় আসি। ঠিক আছে ভাই। দ্বিতীয়, সিএম এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ওর পার্সোনাল তথ্য অবধি আমার চাই। পৃথিবীর কোন কোন দেশে কোন ব্যাংকে ওর কালো টাকা জমা করা হয়েছে সেটার খবর আমার চাই। তৃতীয়, সিএম এর ছেলে, ওর জন্মকুণ্ডলী আমার 10 মিনিটের মধ্যে চাই, আর ওর ফোনের লোকেশন আমার লাগবে। ভাই, অনেক হার্ড কাজ। ডার্ক ওয়েব যা। ওকে। সবুজ কিছু কথা না বলে ডার্ক ওয়েবে গেল, তারপর পিছনে তাকালো। ডার্ক ওয়েব একটি হ্যাকিং সফটওয়্যার। তন্ময়, ওখানে 99+এ ক্লিক করে হোয়াইট ডেভিল লেখো। ওকে। সবুজের পিছনে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছি, ও সেই অনুযায়ী কাজ করতে থাকলো।